আজকে আমরা আজকে আমরা আমাদের আমাদের এইচএসসি 26 ব্যাচের যে রিভিশন ব্যাচটা আছে তার 9 নম্বর ক্লাসে আমরা আজকে আসি, তাই না? তা 9 নম্বর ক্লাসে এসে আমরা আসলে কি পড়বো বলো তো? 9 নম্বর ক্লাসে এসে আমরা পড়বো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি কত নম্বর লেকচার? 2 নম্বর ক্লাসটা। কয় নম্বর ক্লাসটা বলো তো ভাইয়া? 2 নম্বর ক্লাসটা। অ্যান্ড অ্যান্ড আমরা সবাই গতকালের লেকচারটা থেকে এটা বুঝছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির উপরে আমাদের কাছে 2 নম্বর লেকচার থাইকা আমাদের কাছে আসলে কি আসবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো আসলে আর শুরু হবে আর কি। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকের লেকচারটা। সো লাস্ট লেকচারটা যদিও বা আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিয়েছিলাম, বাট এই লেকচারটাতে আমরা একটু হালকা বেশি সময় নিব আর কি। কেন? কারণ আজকের থেকে যেহেতু গুরুত্বপূর্ণ টপিকটা শুরু হচ্ছে, তাহলে আমাদের কাছে এই জায়গায় হচ্ছে হেলাফেলা করার তো সুযোগ নাই, বাট পাশাপাশি আমাদের আস্তে আস্তে একটু পড়তে হবে আর কি। আমরা শুরুতে বলছিলাম এটা, যে আমরা যখন পড়বো জিনিসটা একদম ধরে 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 বুঝে বুঝে একটু আগাবো আর কি। বুঝছো? ওকে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সুন্দরভাবে নোট করবো একটা, তাহলে দেখবো যে কাজে লাগবে আর কি। আসো, আমাদের ইন টোটালি 25টা ক্লাস করার কথা, তার মধ্যে আমরা 9 নম্বর ক্লাসের মধ্যে আসি। ক্লাস সংখ্যা চাইলে বাড়তে পারে আর কি, এরকম প্রয়োজন অনুসারে। তাহলে চলো শুরু করে দিই। শুরুতে একটু যদি বলে দেই যে আজকে আমাদের টপিকগুলো আসলে কী কী পড়তে হবে আর কি। টপিকগুলো হচ্ছে এটা সমযোজী বন্ধনের বিভাজনটা, তারপরে হচ্ছে বিকারক, তারপরে SN1 SN2 বিক্রিয়ার পার্টটা, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালকেনের পার্টটা। এখানে লেখার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, লেখার মধ্যে একটু ঝামেলা হয়েছে। এটা হচ্ছে SN1 আর হচ্ছে এটা হলো SN2, তাই না? এটা হচ্ছে SN2 এইভাবে লিখে আর কি। এটা আলাদাভাবে লেখার কেন দরকার ছিল? কারণ এটা পরীক্ষায় প্রশ্ন আসে আর কি। এই জায়গার থেকে আলাদা করে পরীক্ষায় প্রশ্ন আসে, এন্ড এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে কি করতে হবে? শুরুতে এটা খাতার মধ্যে আমাদেরকে হেডিংস দিয়ে নিতে হবে, ঠিক আছে ভাইয়া? আসো তাহলে সবার আগে আমরা যদি এটা পড়ি যে সমযোজী বন্ধনের বিভাজনের পার্টটা আর কি, ঠান্ডা মাথায় বসতে হবে, আগাইতে হবে এটা। একটা, ধরো যে আমাদের কাছে সমযোজী বন্ধন আছে, বলতে কোনটা কি? ধরো কার্বন আছে আর হচ্ছে আমাদের কাছে হ্যালোজেন আছে, এটা। তাহলে এই বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে? বন্ধনটা তৈরি হচ্ছে এর কাছে একটা ইলেকট্রন, এর কাছে একটা ইলেকট্রন, এইভাবে বন্ধনটা তৈরি হয়েছে আর কি। এখন যদি আমরা এটা ভাঙতে চাই, তাহলে এই সমযোজী বন্ধনটা দুইভাবে ভাঙতে পারি আমরা। একটা হইতে পারে আমাদের কাছে সুষম বিভাজন হইতে পারে, একটা হইতে পারে আমাদের কাছে সুষম বিভাজন, সুষম বিভাজন এটা হইতে পারে। আরেকটা হইতে পারে আমাদের কাছে কি বিষম বা অসম বিভাজন আর কি, তাই না? বিষম বিভাজন এইটা হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে সুষম বিভাজন মানে কি? এর ইলেকট্রন ওর কাছে, ওর ইলেকট্রন ওর কাছে, এরকম একটা অবস্থা হবে। তাহলে কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে, হ্যালোজেনের ইলেকট্রন হ্যালোজেনের কাছে, এরকম যদি অবস্থা তাকে বলছে সুষম বিভাজন আর কি এটা। আর বিষম বিভাজন কাকে বলে? কার্বনের ইলেকট্রনটা মানে এই হ্যালোজেনের ইলেকট্রনটাও কার্বন নিয়ে গেছে, তাহলে কার্বনটা হলো মাইনাস আর হ্যালোজেনটা হলো প্লাস, এটা হচ্ছে বিষম বিভাজন। অথবা কার্বনটা হলো প্লাস আর হ্যালোজেনটা হলো মাইনাস, এটা। তাহলে যদি কোথাও প্লাস মাইনাস দেখো তাহলে কি বুঝবা? ওটা হচ্ছে বিষম বিভাজন গেছে। আর এরকম গেলে কি হয়েছে? সুষম বিভাজন হয়েছে আর কি, এরকম একটা অবস্থা। কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে আমরা এখানে একটা কাজ করি। একটা কার্বনেরই 3টা জিনিস দেখা যায়। একটা কার্বনের কয়টা জিনিস দেখা যায়? 3টা জিনিস দেখা যায়। একটা হচ্ছে প্লাস দেখা যায়, একটা হচ্ছে মাইনাস দেখা যায়, আর একটা কি দেখা যায়? একটা হচ্ছে এরকম একটা ইলেকট্রন সমৃদ্ধ কিছু একটা দেখা যায় আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের একটু আগাইতে হবে, বুঝে বুঝেও আগাইতে হবে কিন্তু আমাদের কাছে, ঠিক আছে? বুঝে বুঝে আগাইতে হবে কিন্তু এরকমভাবে। এখন তুমি আমার মধ্যে একটা কথা বুঝো, যে কার্বনের উপরে যখন আমাদের কাছে একটা ইলেকট্রন ছিল কার্বনের এই পাশের হাতের মধ্যে, তাহলে কি হবে? তাহলে 3 পাশের হাতে 3টা আমি এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি আর কি, এরকম। আচ্ছা, তাহলে কার্বনের মধ্যে মাইনাস আছে, তাহলে কার্বনের মধ্যে আমরা একটা কাজ করি, কার্বনের মধ্যে মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এখানের মধ্যে 3টা এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। কার্বনের উপরে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে 3টা এরকম করে এটা দিয়ে দিচ্ছে আর কি, এরকম অবস্থা। বুঝছো? ওকে, তাহলে 3টা জিনিস আমরা এখানে পাইছি। এখন তুমি কথার মধ্যে আসো, এই জিনিসটা কখন তৈরি হয়েছে? সুষম বিভাজনের সময়। সুষম বিভাজন মানে কি? যেখানে মাঝামাঝি ভাঙছে, অ্যান্ড মাঝামাঝি ভাঙার জন্য মানে যার ইলেকট্রন যার কাছে দিয়ে দিব, এরকম ঘটনাটা নিয়ে আসার জন্য তাহলে কী করা লাগবে? অধিক পরিমাণ এনার্জি দেওয়া লাগবে আর কি। তাহলে যদি দেখি অধিক পরিমাণ এনার্জি দিয়ে কোনো একটা রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, অথবা যদি দেখো তুমি কোথাও ইউভি লেখা আছে, মানে সূর্যালোক দেওয়া আছে, তখন তাহলে কি বুঝবা? এই সুষম বিভাজনের কথা বলতেছে। কারণ ওই সময়ে শুধুমাত্র কি হবে? এই যে হাই টেম্পারেচার আসলে শুধুমাত্র সমানভাবে ভাঙ্গা পসিবল আর কি। আদারওয়াইজ বিষম বিভাজন বা অসমান ভাঙ্গনটাই আসলে হবে। কথা কি বুঝতে পারছো? না বুঝলে কিন্তু একটু রেসপন্স করো আর কি এখানে। এবার তুমি আসো আমার কাছে, এই জায়গার মধ্যে তাহলে বলো যে এইটা যখন হয়, এই ভদ্রলোকের নাম হয় কি? এটার নাম হচ্ছে তখন মিথাইল। এটার নাম হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল বলে, এটার নাম কি বলা হয়? এটাকে মিথাইল ফ্রি রেডিক্যাল বলে, মিথাইল ফ্রি রেডিক্যাল বলে, ফ্রি রেডিক্যাল বলে।
মিথাইল ফ্রি রেডিকেল কেন বলছে? কারণ এক কার্বনের অ্যালকাইল, তাই মিথাইল। আর এই যে একটা ইলেকট্রন সমৃদ্ধ থাকে তাকে বলা হয় ফ্রি রেডিকেল বলা হয়। তাহলে এই সুষম বিভাজনে যেগুলো তৈরি হয়েছে এটার নাম কি? ফ্রি রেডিকেল। আচ্ছা, আর মাইনাস যখন তৈরি হয়েছে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মিথাইল কার্বানায়ন। এটার নাম হচ্ছে মিথাইল কার্বানায়ন। এটার নাম হচ্ছে কি? মিথাইল কার্বানায়ন। কার্বন আয়ন কেন বলছে? একটা কার্বনের একটা অ্যানায়নের কথা বলছে। আর এইটার নাম যেটা, এটার নাম হচ্ছে মিথাইল মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বো কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন বা মিথাইল কার্বোনিয়াম আয়ন। তাহলে আমরা নামগুলো বুঝতে পারছি। তাহলে যদি মিথাইল কেন বলছে? এক কার্বন হয়েছে তাই আর কি। তাহলে এটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল। আর এটার নাম হচ্ছে কার্বানায়ন। এটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। বুঝছো? পজিটিভ হইলে তাহলে কি বলা হয়? কার্বোক্যাটায়ন। মাইনাস হলে তাকে কি বলা হয়? কার্বানায়ন। আর একটা তাহলে কি বলা হয়? ফ্রি রেডিক্যাল বলা হয় আর কি। বুঝছো কি বুঝো নি? বুঝছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তানজিদা, একটু লেট হয়ে গেছে, লেট করা যাবে না। হ্যাঁ, বেশি দূর যাইনি, আমরা শুরু করে ফেলছি, সমস্যা হবে না কোনো আর কি। আচ্ছা, এটা না হয় বুঝলাম, বুঝো। তাহলে এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে আর কি আমাদের কাছে। এখন আমি একটা কাজ করি, এই একটা জিনিস নিয়ে কথাবার্তা বলি। ধরো আমি তোমার কাছে যদি বলি, ধরো আমি তোমার কাছে এইটা বলি, ধরো আপাতত এটা বলতেছি, এখানে আমার কাছে এইটা আছে, ঠিক আছে, একটা এখানে একটা হাইড্রোজেন সরাই দিই, এখানে একটা হাইড্রোজেন সরাই দিছে আর কি, একটা হাইড্রোজেন সরাই দিছে, দিয়ে এখানে একটা আর দিছে। আর মানে কি? অ্যালকাইল মূলক। আর মানে কি? অ্যালকাইল মূলক আর কি। আচ্ছা, যদি আমি এখানে দুইটা হাইড্রোজেন সরাই দিই আর দুইটা যদি আর দিই, দুইটা অ্যালকাইল মূলক, এটাও দিতে পারি। আমি যদি কোনো হাইড্রোজেন না রাখি, তিনটা আর দেই, এরকমও রাখতে পারি। তাহলে একটা থাকলে এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটার নাম তো বুঝলাম মিথাইল ফ্রি রেডিক্যাল, বুঝছি। একটা আর যদি থাকে, কি বলছি? একটা আর যদি থাকে তখন তাকে বলা হয় হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলে। কি বলা হয়? 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলে। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলে। দুইটা আর থাকলে তাকে কি বলা হয়? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলে। তিনটা আর থাকলে কি বলা হয় তাকে? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলে। তাহলে আমরা আপাতত কোনটা নিয়ে পড়াশোনা করতেছিলাম? আমরা আপাতত হচ্ছে ফ্রি রেডিক্যালগুলো নিয়ে বলতেছিলাম আর কি। এটা বুঝছো? এটুকু তো বুঝছো, তাই না? আচ্ছা, এখন তুমি আসো, এই ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে এই কার্বনের বাইরে কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ, যদি আমি এটাকে ড্র করি তাহলে কি লেখা যায়? এখানে একটা ধরো হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম একটা অবস্থা। আর এখানে একটা ইলেকট্রন। প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে। প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা। তাহলে 3 দুগুণে কত হলো? 6। আর এখানে একটা, মোট হলো কয়টা ইলেকট্রন আছে? 7টা। তাহলে 7টা এখানে ইলেকট্রন আছে। 7টা কি আছে? 7টা এখানে ইলেকট্রন আছে হচ্ছে প্রত্যেকটা ফ্রি রেডিক্যালের মধ্যে। আর ওই যে আর মূলক যেটা আছে না, আর এই আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আর মানে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে কি? ইলেকট্রন দানকারী গ্রুপ। এটা হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। তো ও যদি কোথাও যুক্ত থাকে তাহলে সেখানে কি হয়? ইলেকট্রন দান করা সম্ভব। তাহলে যদি আমরা এখানে খেয়াল করে দেখি, এই জায়গাটার মধ্যে কি একটা আর আছে, তাহলে এখান থেকে কিছুটা ইলেকট্রন এদিকে গেছে, তাহলে এই কার্বনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব 7-এর তুলনায় একটু বাড়ছে। এখানে যদি আরও দুইটা আর দিই তাহলে কী হবে? ইলেকট্রন ঘনত্ব আরও বাড়ছে। 3টা আর দিচ্ছে মানে কি? আরও বাড়ছে। তাহলে এইটার মধ্যে এই ইলেকট্রন ঘনত্ব কি 8-এর সবচেয়ে বেশি কাছাকাছি। 8-এর সবচেয়ে বেশি কাছাকাছি। যত 8-এর কাছাকাছি হবে বা 8টা ইলেকট্রন সম্পূর্ণ হবে, তার মানে সেটাকে কী বলবো আমরা? অষ্টক পূর্ণ হচ্ছে আর কি। আর অষ্টক পূর্ণ হওয়া মানে কি বলা হয় তাকে? অষ্টক যদি কোথাও পূর্ণ হয় তখন তাকে তুমি কি বলবা? স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে এইটা স্থায়িত্ব কেমন? সবচেয়ে বেশি। তাহলে বুঝতে পারছো ঘটনাটা? তাহলে কোনটা স্থায়িত্ব সবচেয়ে বেশি? আমরা যদি উপর থেকে নিচে কথা চিন্তা ভাবনা করে দেখি, এটা কিসের ক্রম লিখলাম? এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম লিখলাম। স্থায়িত্বের ক্রম লিখলাম আর কি। বুঝছো? তাহলে এটা জিনিসটাকে গুছায় লিখে দিতে হবে। এরকম বুঝতে পারছি তো? তাহলে আসলে এটা লিখে দিই। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখানে একটা কাজ করি যে স্থায়িত্বের ক্রম, আমরা একটা কাজ করি, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্থায়িত্বের ক্রম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কাকে কাকে দিয়ে পরীক্ষার প্রশ্নটা হইতে পারে? প্রশ্নটা হইতে পারে 1 নম্বরে ফ্রি রেডিক্যাল দিয়ে হইতে পারে। 1 নম্বর হইতে পারে কি দিয়ে? 1 নম্বর হইতে পারে হচ্ছে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে হইতে পারে। ফ্রি রেডিক্যাল এটার জন্য একটা হইতে পারে। তাহলে কি রকম হইতে পারে? হইতে পারে এরকম CH3 ফ্রি রেডিক্যাল, হতে পারে কি? হইতে পারে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, হতে পারে কি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, হতে পারে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা মানে হচ্ছে কি একটা আর আছে। আচ্ছা, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, সমস্যা নেই। তোমার বুঝতে অসুবিধা হলে ভাই তোমার হেল্প করবে। তাহলে দাঁড়াও, তোমাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আরো সহজ করে বলি। ধরো যে কি আছে এখানে, এই যে একটা আর আছে আর কি, একটা আর আছে, দুইটা এইচ আছে ফ্রি রেডিক্যাল।
ধরো যে একটা এইচ আছে, দুইটা আর আছে, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তিনটা আর আছে, কোনো এইচ নাই, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। বুঝছো ঘটনা এখন? আচ্ছা, তার মধ্যে তুমি কি বুঝলা? স্থায়িত্বের ক্রম কোনটা সবচেয়ে বেশি হবে? যেটাতে যত বেশি আর থাকবে তত হচ্ছে অষ্টকের কাছাকাছি যাবে, তত বেশি হচ্ছে এটা স্থায়িত্ব বেশি হবে আর কি। তাহলে তো ক্লিয়ার হয়ে গেলাম ব্যাপারটা। আচ্ছা, তাহলে ফ্রি রেডিক্যালটা গেল। এবার আসো, ফ্রি রেডিক্যাল পর আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে কার্বোক্যাটায়ন আছে। কার্বোক্যাটায়ন আছে, তাহলে কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপরে একটা পজিটিভ চার্জ থাকে, তাহলে CH3 এর উপরে একটা পজিটিভ চার্জ। আর এখানে কি হবে? CH2 তার সাথে হচ্ছে আর পজিটিভ চার্জ, CHR2 তার সাথে হচ্ছে পজিটিভ চার্জ, CR3 তার সাথে হচ্ছে পজিটিভ চার্জ। তার মানে কি? এটাও 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এটার গঠনের ক্ষেত্রে তাহলে কেমন হয়? এটার গঠনটার ক্ষেত্রে বলছিল কি ভাইয়া যেন, যে এখানে আপনার কাছে হাইড্রোজেন আছে, আপনার কাছে এখানে হাইড্রোজেন আছে 3টা, যদি হয় 3 দুগুণে 6 আর এখানে 1, তার মানে এখানে 7 ইলেকট্রন বিশিষ্ট একটা জিনিস। এইখানে যদি বলো, তাহলে এখানে কয় ইলেকট্রন বিশিষ্ট একটু দেখো তো, এখানে কয় ইলেকট্রন বিশিষ্ট একটু দেখো তো, এখানে কয় ইলেকট্রন বিশিষ্ট জিনিস? এই 3টা বন্ধনে 3টা হাত আছে, একটা প্লাস মানে ইলেকট্রন নাই, তার মানে কি 6 ইলেকট্রন বিশিষ্ট একটা জিনিস হচ্ছে এটা। তাহলে যত আর থাকবে তত আবার অষ্টক পূর্ণর দিকে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও স্থায়িত্বের ক্রমটা কেমন হবে? এই যে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এরকমটাই হবে আর কি। তাহলে ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নের জন্য আসলে কেমন? কাইন্ড অফ সেম। কেন? কারণ এখানেও হচ্ছে অষ্টক অপূর্ণ ছিল, এখান থেকে যদি আমরা আর দিই অষ্টক পূর্ণের কাছাকাছি যাই, এই জন্য স্থায়িত্ব কি হয় তাহলে বাড়ে। সহজ ভাষায় বলতেছি আমরা এটা, তাই না? আচ্ছা, এবার যদি আমরা যাই কার্বানায়নের ক্ষেত্রে, কার্বানায়নের ক্ষেত্রে এটা তাহলে কেমন হবে? CH3 মাইনাস, তাহলে কি হবে? CH2R মাইনাস CHR2 মাইনাস CR3 মাইনাস। তাহলে এখানে কত ইলেকট্রন সিস্টেম দেখো তো। ধরো যে আমরা যদি এখানে হাইড্রোজেন দিই, এখানে কিন্তু একটা মাইনাস মানে 2টা ইলেকট্রন, তার মানে এখানে অলরেডি 8টা ইলেকট্রন আছে, অলরেডি এটাই 8টা ইলেকট্রন আছে। এখানে তুমি যদি একটা আর দাও, ইলেকট্রন ফ্লো বেশি হয়েছে, এখানে আরও বেশি হয়েছে, এখানে আরও বেশি হয়েছে, তার মানে কি অষ্টক পূর্ণ হয়ে পার হয়ে যাচ্ছে আর কি। তার মানে আমাদের এইটা অলরেডি স্টেবল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে কার্বনায়নের ক্ষেত্রে উল্টা একটা ঘটনা ঘটে, কার্বোক্যাটায়ন আর হচ্ছে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। তো এই জিনিসটা আমাদের কাছে কোথায় আসবে? এটা আমাদের MCQতে আসবে, পাশাপাশি এইটা আমাদেরকে খ নাম্বারেও হইতে পারে। তো শুধুভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, সব কি বুঝতে পারছি আমরা? বলো তো, বলো এটা কি বুঝতে পারছো? বাবা একটু বলো, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের। বলো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, সবাই তো আসছো, একটু বলো আমাকে একটু ক্লিয়ার হয়েছে কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা। আজকে লেকচারে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বলছি এই লেকচার থেকেই কিনা আমাদের ভালো পরিমাণে অর্গানিক শুরু হচ্ছে, অ্যান্ড এখান থেকে পরীক্ষায় প্রশ্নও আসবে, অ্যান্ড ভাইয়া সেভাবেই পড়াবো আর কি। বুঝছো? ঠিক আছে, একটু বলো তো দেখি। ক্লিয়ার? ক্লিয়ার তো, তাই না? ওকে, ঠিক আছে, ডান। তাহলে আমরা পরের ধাপে একটু আগাইতে পারি, কি বলো? আচ্ছা, আমি ক্লিয়ার তো, তাই না? ওকে, আমরা পরের ধাপে একটু আগাইতে পারি। হ্যাঁ, হিমু বলছো, তুবা বলছো, ঠিক আছে। পরের ধাপে যদি আগাই, আমাদের কাছে এবার আসছে বিকারক নামে একটা টপিক আছে আর কি। কি বলতেছি ভাইয়া বলো তো? বিকারক নামে একটা টপিক। বিকারক টপিকটা আবার কি জিনিস? কি কি বিকারক আছে আমাদের কাছে একটু দেখো, ভালো করে একটু দেখো। বিকারক, হ্যাঁ, বিকারকটা হচ্ছে আমাদের কাছে 3 ধরনের হইতে পারে, 3 ধরনের বিকারকটা হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, 3 ধরনটা হইতে পারে। একটা তো ফ্রি রেডিক্যাল নিজেও একটা বিকারক হিসেবে কাজ। বিকারক কাকে বলে এটাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আগে তোমার একটু বুঝাই নিয়ে আসি। আমরা যদি একটা কাজ করি, একটা বিক্রিয়ার মধ্যে কি থাকে? বিক্রিয়ক থাকে, আবার ধরো যে এখান থেকে উৎপাদ থাকে। এটা হচ্ছে একটা বিক্রিয়াতে এই একটা অবস্থা হয়। আচ্ছা, এই বিক্রিয়কটাকে ভাগ করলে 2টা ভাগে ভাগ করতে পারো। একটার নাম হচ্ছে সাবস্ট্রেট, একটার নাম হচ্ছে সাবস্ট্রেট, আর একটার নাম হচ্ছে বিকারক, একটা নাম হচ্ছে বিকারক। বিকারক, বিকারক কাকে বলে? যে একটা বিক্রিয়ায় কাউকে অ্যাটাক করে তাকে বলা হয় হচ্ছে বিকারক বলে। বিকারক কাকে বলে? কোনো একটা বিক্রিয়ায় যে অ্যাটাক করে, যাকে যে অ্যাটাক করে তার নাম হচ্ছে কি? বিকারক বলে। আর যার উপর অ্যাটাক করে তাকে কি বলা হয়? সাবস্ট্রেট বলে। বুঝছো? তাহলে এখান থেকে আমাদেরকে বিক্রিয়কটাই পড়তে হবে আর কি। বিক্রিয়ক কাকে বলে? যে অ্যাটাক করে। বিক্রিয়ক কাকে বলে বললাম? বিক্রিয়ক কাকে বলে বললাম? যে
যে অ্যাটাক করে, যে অ্যাটাক করে তাকে হচ্ছে কি বলা হয়, তাকে হচ্ছে বিকারক বলে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন তুমি আসো বিকারক তাহলে কি কি বলবা। তাহলে অ্যাটাক কি কি করতে পারে, ওই যে ফ্রি রেডিক্যাল যেটা আছে ওটা অ্যাটাক করতে পারতো, একটা ইলেকট্রন সমৃদ্ধ কিছু একটা আছে এটা, অথবা আমাদের কাছে প্লাস টাইপের কিছু একটা অ্যাটাক করতে পারো, অথবা মাইনাস টাইপের কিছু একটা অ্যাটাক করতে পারতো আর কি, তাই তো। আচ্ছা, তো ফ্রি রেডিক্যালের কথাটা এখানে আর বলার দরকার নেই, ওটা তো আমরা এক পর্যায়ে দেখে আসছি, আমরা এখানে নিতে আসছি আর কি। এখন প্লাস টাইপের যে প্লাস ও কাকে অ্যাটাক করবে, মাইনাসকে অ্যাটাক করবে, তাই না। আর যে মাইনাস সে কাকে অ্যাটাক করবে, সে প্লাসকে অ্যাটাক করবে, তাই তো। ওকে, আমি তাহলে দুই ভাগে ভাগ করে দিতেছি। একটা নিতেছি হচ্ছে আমরা ইলেকট্রোফাইল, আমরা নিতেছি একটা হচ্ছে একটা নিচ্ছি হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাকে বলে, ইলেকট্রো কথাটা মানে হচ্ছে ইলেকট্রন, ফাইল মানে হচ্ছে আকর্ষী, তাহলে যে ইলেকট্রনকে আকর্ষণ করে সে হচ্ছে ইলেকট্রোফাইল, এক ধরনের বিকারকের কথা বলতেছে। তাহলে ইলেকট্রোফাইল হইতে পারে কেমন, এটা হইতে পারে ইদার একটা পজিটিভ চার্জযুক্ত কিছু একটা, ইদার হইতে পারে পজিটিভ চার্জযুক্ত কিছু একটা, পজিটিভ 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 চার্জযুক্ত, পজিটিভ চার্জ যুক্ত কিছু একটা হইলেই তাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারি। অথবা অথবা ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন এর ঘাটতি আছে, ঘাটতি আছে এরকম কেউ একজন, বা অষ্টক অপূর্ণ আছে এরকম ঘটনা থাকলে তাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারবো আর কি। তাহলে ভাই উদাহরণ দিয়ে বললে তো বুঝতে পারতাম। যেমন ধরো পজিটিভলি চার্জ মানে কি CH3 প্লাস এইটা, যেমন ধরো H প্লাস, যেমন ধরো X প্লাস, এরা সবাই প্লাস আছে, তাহলে প্লাস থাকা মানে কি সে মাইনাসকে অ্যাটাক করবে। এরা যদি প্লাস হয় তাহলে এখানে কি সাবস্ট্রেট কেমন হতে হবে, মাইনাস হইতে হবে। তাহলে এরা সবাই পজিটিভলি চার্জ দেখলে তার নাম কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এর বাইরেও যেমন ধরো AlCl3, যেমন ধরো BCl3, যেমন ধরো BF3, এদের সবার কাছেই দেখো অষ্টক অপূর্ণ আছে। আর অষ্টক অপূর্ণ থাকা মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে, আর ইলেকট্রনের ঘাটতি থাকলে সেটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রোফাইল বলতে পারি আর কি। তাহলে ইলেকট্রোফাইলটাই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে চার্জিত, একটা হতে পারে কি প্রশম, এটা মধ্যে চার্জ নেই বাট এটা হচ্ছে চার্জিত, তাই তো, বাট ইলেকট্রনের ঘাটতি আছে, এটা হচ্ছে মূল কথা একটা আর কি, বুঝছো। আচ্ছা, এবার আসো তুমি 2 নম্বর ঘটনার মধ্যে, যে ভাই 2 নম্বর ঘটনার নাম হচ্ছে কি নিউক্লিওফাইল বলে। কি বলে এটাকে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, ফাইল মানে তো আকর্ষী, সমস্যা নাই। নিউক্লিওফাইল মানে কি ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ দেখে তাকে বলছে নিউক্লিওফাইল, সরি নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ দেখে তাকে বলছে কি নিউক্লিওফাইল। তাহলে এটা অবশ্যই কেমন হতে হবে, নিউক্লিয়াস মানে তো একটা পজিটিভ চার্জ, এ যদি নিউক্লিওফাইল হয় কাকে অ্যাটাক করবে, এমন একটা সাবস্ট্রেটকে অ্যাটাক করবে যেখানে গিয়ে কি আছে পজিটিভ চার্জ আছে, তাহলে ওকে কেমন হইতে হবে, নেগেটিভ হইতে হবে আর কি। তাহলে যদি আমরা দেখি কেউ নেগেটিভ চার্জ যুক্ত আছে, যদি আমরা দেখি কেউ নেগেটিভ চার্জ যুক্ত আছে, নেগেটিভ চার্জ যুক্ত যদি কেউ হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে কি নিউক্লিওফাইল। অথবা যেখানে দেখবো যে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, ইলেকট্রন বেশি আছে, যেখানে দেখবো ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি, অথবা লিখলা যে লোন পেয়ার আছে আর কি, লোন পেয়ার, যেখানে দেখবা লোন পেয়ার আছে, বুঝছো, এটার নাম তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে নিউক্লিওফাইল বলবা আর কি। ভাই এক্সাম্পল বলেন তাহলে দেখি একটু, এক্সাম্পল বলি তো। যেমন ধরো CH3 মাইনাস এটা, অথবা যেমন দিলাম OH মাইনাস, যেমন দিলাম CN মাইনাস, যে কোনো মাইনাস হলেই সেটা নিউক্লিওফাইল। আবার ইলেকট্রন বেশি বা লোন পেয়ার আছে এরকম যদি কেউ দেখো, যেমন ধরো NH3, যেমন NH3, যেমন ধরো H2O, যেমন ধরো H2O, দেখো লোন পেয়ার আছে, তার মানে ও আমাদের কাছে কি হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে। তাহলে ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, এইটা নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন হইতে পারে, অ্যান্ড সেটা MCQ লেভেলে ভালো পরিমাণে প্রশ্ন হবে আর কি, MCQ লেভেলে ভালো পরিমাণে প্রশ্ন হবে। তাহলে আমরা কি এটা ভালো করে করতে পারবো, এটা কিন্তু একাডেমিকেও আসবে এবং এডমিশনেও আসবে, একাডেমিকেও আসবে এবং এডমিশনেও আসবে। তাহলে তো আমাদেরকে এটা পারবো কিনা বলো, এটা সবাই একটু কমেন্ট করো যে আমাদের এই যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুই টাইপের যে হয়, একটা হইতে পারে কি এখানে চার্জিত, একটা হইতে পারে প্রশম, ঠিক আছে আমরা লিখে দেবো এখানে, একটা হইতে পারে, তোমরা একটু কমেন্ট করো তাতেই হবে। একটা কেমন হয়, একটা হচ্ছে চার্জিত হয়, আরটা কি হইলো, আরটা হচ্ছে প্রশম। প্রশম মানে কি চার্জবিহীন, প্রশম মানে হচ্ছে চার্জবিহীন, প্রশম মানে হচ্ছে চার্জবিহীন, বুঝছি আমরা। ওকে ওকে, তাহলে এটা বুঝছি, সমস্যা নাই।
এটা সময় বুঝছি। তার মানে আমরা শুরুতেই বলছিলাম দুটো টপিক আমাদের পড়া লাগবে, এইটাতেও এমসিকিউ বেস্ট, এটা হচ্ছে আমাদের এমসিকিউ বেস্ট, কাজে লাগবে আর কি। আমরা SN1 SN2 এটা পরে পড়বো, আমরা হচ্ছে SN1 SN2 পরে পড়ি, আমরা হচ্ছে সবশেষে SN1 SN2টা পড়বো আজকে। আমরা হচ্ছে সরাসরি চলে যাই পরের টপিকে, একদম অ্যালকেনে চলে যাবো, সরাসরি অ্যালকেনে চলে যাবো, ঠিক আছে? ওকে, সরাসরি এখান থেকে একদম পড়াশোনা একদম মজাভাবে শুরু হচ্ছে আর কি এটা। এখন তুমি আসো, বইয়ের ক্রোনোলজি অনুসারে তুমি যদি আগাইতা, তাহলে এরপরে তুমি বিক্রিয়া কিছু ভাগ পাইতা, তুমি হচ্ছে যে বিক্রিয়ার প্রকারভেদগুলা 7 টাইপের বিক্রিয়াগুলো আছে, তাহলে ওদের মধ্যে কিছু মেকানিজম পাইতা। কিন্তু আমরা ওই জায়গাটা থেকে জিনিসটাকে স্কিপ করছি কেন? কারণ ওই জিনিসগুলো আমি লেকচারের ভিতরে ঢুকে ঢুকে পড়ব। টু বি স্পেসিফিক, আমরা এমন টপিকগুলোই পড়বো, এমন জিনিসগুলোই পড়বো যা পড়লে আমাদের পরীক্ষায় বেস্ট করা যাবে আর কি। এগুলোর পরে বাইরে পরীক্ষায় কিছু আসবে না, দেখবে প্রশ্ন সলভ করতে গেলে সব কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবে আর কি, বুঝছো? ওভাবেই পড়বো। এবার তুমি তাহলে আসো, অ্যালকেন। অ্যালকেন তুমি কাকে বলবা? অ্যালকেন বলবা হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন, তাই না? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আবার ধরো তুমি কি বলবা, এই অ্যালকেনগুলোকে প্যারাফিন বলে। অ্যালকেনগুলোকে কি বলা হয়? অ্যালকেনগুলোকে প্যারাফিন বলে। কেন বলে? কারণ এটা হচ্ছে বিক্রিয়াহীন বা আসক্তিহীন, এই জন্য এদেরকে অ্যালকেনগুলোকে প্যারাফিন বলে। এটা হচ্ছে ওর প্রপার্টিস। ওই যে বলছিলাম না PPRA মেথড, পিঁপড়া মেথড মানে কি? প্রপার্টিস, প্রিপারেশন, রিঅ্যাকশন, অ্যাপ্লিকেশন, 4টা জিনিস। এটা হচ্ছে ওর প্রপার্টিস, ছোট্ট করে লিখছি আর কি আমরা, যদিও বা এগুলো MCQ বেস্ট, বাট আমাদের বোর্ড পরীক্ষার জন্য এটা কতটাও বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? ওকে, আমি তো এখানে আরেকটা জিনিস লিখে দিই, কাজে লাগবে। এইখানে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা যেটা হয়, এটা হচ্ছে কত? 0.154, 1.15 না, আমরা এটা দিই 154 ন্যানোমিটার, ঠিক আছে? এরকম মনে হয়, ন্যানোমিটার না পিকোমিটার? ন্যানোমিটার 1.154 আছে, বাট ন্যানোমিটার না পিকোমিটার তা জানি না, আমি একটু লিখি আগে। হ্যাঁ, 0.154, বাট এটা মনে হয় ন্যানোমিটার মোস্ট প্রবাবলি। দেখছো, আমি ভুলে যাই, এটাতে বারবার ভুলে যাই। তোমাদের মনে আছে কারো এটা? কার্বন কার্বন বন্ড লেন্থ না, কার্বন কার্বন বন্ড লেন্থ কত? বন্ড লেন্থ, এটা বেনজিন, এটা দিলেই হবে, তাহলে বুঝতে পারবো এটা কি। পিকোমিটার হইলে হচ্ছে 144, তাহলে ন্যানোমিটার, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে এত ন্যানোমিটার আর কি, এত ন্যানোমিটার, বুঝছো? ইউনিটটা ভুলে দিচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এগুলো সব কিছু তাদের জন্য কি বলতো, তার হচ্ছে প্রপার্টিজ, এটা আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রপার্টিজগুলো আমাদের খুব বেশি জানা লাগবে না, বাট এখানকার জন্য এতটুকু জানলেই হবে। আমাদের জানা লাগবে প্রিপারেশন অ্যান্ড রিঅ্যাকশনের পার্টটা আর কি, আমরা সরাসরি ওখানেই চলে যাব। আমরা ধরো যে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা অ্যালকেন বানাই। এই একটা অ্যালকেন, তোমরা একটু অ্যালকেনটার নাম বলবা, যে এইটার নাম কি, যে অ্যালকেনটা ভাই এখানে লিখছি, এই অ্যালকেনটার নাম কি তোমরা একটু আমাকে বলবা। এই অ্যালকেনটার নাম কি তোমরা একটু বলবা আমাকে, এই অ্যালকেনটার নাম কি তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো, যে এই ভদ্রলোকের নাম কি, অ্যালকেনটার নাম কি। তাহলে একটু দেখবো যে তোমরা সবাই পারো কি পারো না। এই অ্যালকেনটার নাম কি, ঠিক আছে? এটা, এই চিহ্নটা দেওয়া মানে বলবো যে প্রস্তুতি বোঝাচ্ছে আর কি। কি বোঝাচ্ছে? প্রস্তুতি বোঝাচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আবার এই অ্যালকেনগুলো এরকম করে দেওয়া মানে বুঝবা যে প্রস্তুতি বোঝাচ্ছে আর কি, প্রস্তুতি বোঝাচ্ছে। আচ্ছা, এগুলো আগে লিখি, বেশি লিখবো না। কেন লিখবো না বেশি বলো তো? কারণ আমরা কিন্তু এসএসসির জন্য যখন লিখতেছি খুব বেশি লেখা লাগবে না। হ্যাঁ, এই যে বলে ফেলছি ইথেন, ঠিক আছে, আমি এটা তৈরি করব। এখন তোমরা দেখো তো তৈরি করতে পারি কিনা। CH3C, তোমরা কিন্তু বলবা, যে তোমরা যেহেতু তোমরা কিছুটা জানো, তোমরা বলবা আমাকে যে এই বিক্রিয়াটার নাম কি। সো এই যে এটার সাথে আমরা দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে দিলাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ভদ্রলোক বিক্রিয়াটার নাম কি তোমরা এটা বলবা, ঠিক আছে? আমি এক এক করে লিখবো, তোমরা লিখবা, বলবো এটার নাম কি। দিলে এটা তো উৎপন্ন যে হয়, কীভাবে উৎপন্ন হয়, যে এইখান থেকে এই পুরো পার্টটাই থাকে না, তাই না? এই পুরো পার্টটাই আসলে থাকে না, কারণ এখান থেকে সোডিয়াম কার্বনেট আকারে চলে যায়, আর হচ্ছে এই এইচ আর এই এখানে আসলে বসলে এটা তৈরি হয়ে যায় আর কি, এটা, বুঝছো? এই বিক্রিয়াটার নাম কি তোমরা একটু বলবো আমাকে। আবার এদিকে দেখা যায় আমরা যদি এখানে একটা কাজ করি, CH3X হ্যালোজেনের সাথে যদি আমরা এখানে ড্রাই ইথারের বিক্রিয়া যদি দিই, যদি আমরা এখানে ড্রাই ইথারের যদি বিক্রিয়া দেই, তার সাথে যদি সোডিয়াম থাকে, যদি ধাতব যদি সোডিয়াম থাকে, তখন এখান থেকে এইটা উৎপন্ন হয়, বুঝছো? কিভাবে? এইটা যেটা আছে এর ডাবল, একটা কার্বন আছে, এর ডাবল কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন উৎপন্ন করছে আর কি এটা। তাহলে এই বিক্রিয়াটার নাম কি তোমরা একটু বলবা,
তোমরা একটু কমেন্টের মধ্যে বলবা কোন বিক্রিয়ার কথা বলতেছে এটা, বুঝছো? এটা তারপরে কি হইলো আমাদের কাছে এখানে আর কি লেখা যায় এখান থেকে এটা তৈরি করার সময় আমরা এটা লিখতে পারি, ধরো CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এখানকার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া যদি দেই ইন প্রেজেন্স অফ নিকেল প্রভাবক, ইন প্রেজেন্স অফ নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এটা তৈরি হয়, তাই না? 1 মোল দিয়ে, তাই তো? আচ্ছা, এখন তোমরা আমাকে বলতেই পারলা না, দেখছো যে এটা কোনটা কোন বিক্রিয়া আর কি, এটা কিছুই বলতে পারলা না। তো এইটা কি একটা, এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করছে, দেন এখানের মধ্যে একটা হাইড্রোজেন আসছে, তাহলে কার্বন সংখ্যা এখানে কমছে। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি নাম এটা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়? কার্বন সংখ্যা আসলে কমে। কি হয়? কার্বন সংখ্যা কমে। এখানে যত কার্বনে একটা অ্যাসিড থাকবে তার থেকে 1 কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন উৎপন্ন হবে। যদি এখানে 4 কার্বনের একটা অ্যাসিডের লবণ নিতাম তাহলে এখানে 3 কার্বনের একটা অ্যালকেন পাইতাম। যদি এটা 5 কার্বনের নিতাম তাহলে এটা 4 কার্বনের পাইতাম। যদি এটা 3 কার্বনের নিতাম তাহলে এটা 2 কার্বনের পাইতাম। যদি 2 কার্বনের নিতাম তাহলে 1 কার্বনের পাইতাম। বুঝছো ঘটনাটা? এটা। আর এইখানে কি হয়? এটা এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া, উডস রিয়াকশন। কেন? কারণ হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখছি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামে বিক্রিয়া দিচ্ছে আর কি এখানে। তাহলে এখানে যতটা কার্বন থাকবে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া যাবে। একটা কার্বন আছে, তার 2 নম্বর কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাইছি আর কি, এটা বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে কি হলো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয়? বাড়ে। তাহলে যদি উচ্চতর কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে চাই তাহলে কোনটা ইউজ করতে হবে? উডস রিঅ্যাকশন ইউজ করতে হবে আর কি, বুঝছো? উচ্চতর যদি কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করতে চাই তাহলে কোনটা ইউজ করতে হবে? উডস রিঅ্যাকশন ইউজ করতে হবে আর কি। তোমরা চাইলে আমি যে এই যে ছোটো ছোটো কথাগুলো বলতেছি এই কথাগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো, কারণ এই লেখাগুলোই তোমার জন্য MCQতে কাজে লাগবে আর কি, বুঝছো? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যদি যাই আমরা পরের ধাপে, এখানে CH2 এটা কি হয়েছে? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? শুধু হচ্ছে হাইড্রোজেন সংযোজন করছি, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আর কি, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আর কি। বুঝছো ঘটনাটা? ওকে, বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এটা 3টা বিক্রিয়া পাইছি। আমি এখান থেকে আর নতুন করে এক্সট্রা বিক্রিয়া বাড়াবো না, সামনে দরকার পড়লে বাড়াবো, না হলে বাড়াবো না আর কি। ঠিক আছে ভাইয়া, আমরা কিন্তু SSC ফোকাস করে পড়তেছি, মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা সামনের দিকে একটু মুভ করি, আসো আমরা সামনের দিকে একটু মুভ করি। কি মুভ করব? এখান থেকে কি করা যায় যদি আমরা এর সাথে কিসের বিক্রিয়া করি? এবার এইটা মানে ছিল ওর প্রিপারেশন, এটা মানে ওর রিয়াকশন, এটা মানে ওর হচ্ছে রিয়াকশনের দিকে আমরা একটু আগাচ্ছি। আসো দেখি পারি কিনা আমরা, ও রিয়াকশনের দিকে আমরা একটু আগাচ্ছি, দেখি পারি কিনা আমরা। এটা তোমরা পারো এটা সবাই, আমি জানি, তবুও আমি এটাকে ভেঙে ভেঙে লিখব। যদি এর সাথে আমরা কি করি? অক্সিজেনের বিক্রিয়া দিই, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কি উৎপন্ন হবে? তাহলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তার মানে কি এটা? তাহলে এটা হচ্ছে দহন বিক্রিয়া হবে আর কি এটাতে। ঠিক আছে, আর এইখানে যদি আমরা কি দিই? যদি আমরা এখানে নাইট্রিক অ্যাসিড যদি দিই, ধরো আমরা এখানে নাইট্রিক অ্যাসিড দিছি, নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানকার H আর OH মিলে পানি বের হয়ে গেলে কি উৎপন্ন হবে? CH3 CH2NO2 নাইট্রো ইথেন উৎপন্ন হবে আর কি। এর মধ্যে যদি আমরা ক্লোরিন দিয়ে বিক্রিয়া দেই আর ইউভি দিয়ে বিক্রিয়া দিই, সেই ছোট্টবেলায় 19-এর বিক্রিয়াটা ছিল একটা বিক্রিয়া যে একটা একটা করে হাইড্রোজেন একটা একটা করে ক্লোরিন দিয়ে সরে যাবে আর বিক্রিয়া করবে। তাহলে কি হবে? তাহলে প্রথম ধাপে আগে একটা করে হাইড্রোজেন সরে গিয়ে এখানে ক্লোরিন বসবে, ফার্দার এই বিক্রিয়াটা চলতেই থাকবে, চেইন রিঅ্যাকশনে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে চলতেই থাকবে আর কি এটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে এর বিক্রিয়ার পার্টগুলো, মোটামুটি যতটুকু লেখা দরকার, না লিখলে না অতটুকু লিখছে আর কি। বলো বুঝছো কি বোঝো না এতক্ষণ পর্যন্ত? অ্যালকেনটুকু আমরা খুব ছোট্ট করে পড়ছি, অ্যালকেনটা আমরা ছোট্ট করে পড়ছি। কি পড়ছি? অ্যালকেনের প্রপার্টিস পড়ছি, প্রিপারেশন পড়ছি, রিয়াকশন দেখছি আর কি। এর জন্য আমরা অ্যাপ্লিকেশনটা দেখি নাই। তাহলে এইটার অ্যাপ্লিকেশন কোনটা? অ্যালকেনটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে ভাইয়া অ্যালকেনটা কোথায় ইউজ করা হয়? জ্বালানি হিসেবে ইউজ করা হয় সাধারণত। বিউটেন, প্রোপেন, এইটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের যে LPG রান্না করি তখন এটা ইউজ করা হয়। আর CNG যারা গাড়িগুলো চলে ওটার মধ্যে ইউজ করা হচ্ছে মিথেন ইউজ করা হয় আর কি, বুঝছো? মূলত মিথেন প্রধান উৎপাদন হিসেবে ইউজ করা হয়, প্রধান উপাদান হিসেবে ইউজ করা হয়। সো এই যে অ্যালকেন টপিকটা খুব ছোট করে পড়লাম, তোমরা কি সবাই বুঝতে পারছো?
বলো তো একটু, ছোট করে যে অ্যালকেন টপিকটা পড়লাম আমরা কি সবাই বুঝতে পারছি কিনা বলো একটু। যদি টপিকটা ছোট করে যে পড়লাম আমরা সবাই বুঝতে পারছি কি পারিনি, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো যে আমরা ছোট্ট করে যেটা পড়লাম এটাকে আমরা বুঝছি কি বুঝিনি, দেখি কে বলতে পারে। একটু কমেন্ট করো, কমেন্ট করলে না ভালো লাগে। তোমরা যদি একটা দুটো করে কমেন্ট লেখা করো, হ্যাঁ না কিছু একটা যদি বলো, এটা করলে ভালো লাগে আর কি, বুঝছো। না যদি একদম কমেন্ট করো, যদি তোমরা কিছু নাই বলো, তখন মন খারাপটা লাগে। যদি না থাকতা তাহলে একটা কথা থাকতো যে ভাই ওখানে তো ওরা কেউ নাই, ভাই একা একা পড়াইছি, তাহলে একটা কথা। বাট আসো, কথা কইতেছো না, তাহলে কেমন লাগে বলো, একা একাই বলতে গেলে, তাই না? ওকে, হয় দুটা জিনিস, ইদার বুঝছো কি ইদার বুঝো নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কাছে অ্যালকেনের পার্টটা গেল। আমরা একটা কাজ করি, একটা টপিক তো পড়ছি, তো ওই টপিকের উপরে কিছু এমসিকিউ দেখবা। একটা দুটা দুইটা টপিক তো আমরা পড়ছি না, কিছু এমসিকিউ চলো তো দেখে আসি। তোমরা একটু দাগাবা নাকি আমিও দাগাবো সাথে সাথে? দেখো তো যে কোনটি অ্যালকাইল ফ্রি রেডিকেলটির স্থায়িত্ব সর্বাধিক। অ্যালকাইল ফ্রি রেডিকেল স্থায়িত্ব সর্বাধিক, স্থায়িত্ব সর্বাধিক। এটা যেন আমরা বলছিলাম কোনটা, 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল। আমরা এরকমটা পড়ে আসছিলাম। তাহলে 3 ডিগ্রি কোনটা আছে, তাহলে 3 ডিগ্রি, 3 ডিগ্রি তাহলে ফ্রি রেডিকেল হবে সবগুলো এখানে। তাহলে কোনটা হবে বলো তো, এই যে 4 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি, তাই না? তাই না? দেখো এমসিকিউ আমরা সুন্দর পারি, জাস্ট কয়েকটা দেখি একটু আর কি আমরা, বুঝছো। তোমরা একটা অ্যান্সার আমি লেখার সাথে সাথে তোমরা উত্তর দিয়ে ফেলতে পারো। এখানে দেখো কি বলছে, কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম বলছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে। আমি উত্তরটা লিখে দিলাম, উত্তর লিখে দিচ্ছি 3 ডিগ্রি, তারপরে কি হবে কার্বনিয়ামের ক্ষেত্রে 2 ডিগ্রি, তারপরে হবে কত 1 ডিগ্রি, তারপরে হচ্ছে CH3+। এটার জন্য এটাই হবে, আমরা এটা পড়ছিলাম। দেখো প্রশ্ন আসে এটার ক্ষেত্রেও। তাহলে কোনটা হবে, 3 ডিগ্রি কোথায় বেশি আছে এটা দেখো, খুঁজে খুঁজে দেখো। বেশি আছে এই যে এটার মধ্যে দেখো বেশি আছে কি, এটার মধ্যে দেখো বেশি আছে, আছে কি নেই, আছে। তাহলে দেখো তুমি এগুলো পারবা। তবু আমি অনেক প্র্যাকটিসের জন্য দেখছি। দেখো কার্বোনিয়ামের ক্ষেত্রে কোনটা অধিক স্থিতিশীল হবে, 3 ডিগ্রিটা বেশি স্থিতিশীল হবে, 3 ডিগ্রিটা বেশি স্থিতিশীল হবে, দিয়ে দিছি আর কি এরকম, বুঝছো। তারপরে কি আছে দেখো নিচে কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, যারা ইলেকট্রন খুঁজে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা, যারা হচ্ছে তাহলে কি হয় ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন খুঁজে, যার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কম আছে। তাহলে কোনটা আছে, এই যে এইটা, বুঝছো। এগুলো দেখবে যে তোমার খাতার মধ্যে দিয়ে দেওয়া আছে। কোনটি ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রোফাইলের কথাই বলছে। তাহলে কোনটা হবে BF3। এগুলো প্রত্যেকটা এক্সাম্পল তোমার খাতার মধ্যে দিয়ে দেওয়া আছে। কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক, যেটা আর কি কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিকটা, তাহলে সে কোনটা হবে, আমি বলছিলাম নেগেটিভ থাকলেই সেটা হবে আর কি। এই যে নেগেটিভ থাকলেই হয়ে গেল, কত সহজ জিনিসগুলো। কোনটি নিউক্লিওফাইল, তার মানে কি বলছিলাম যেখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই যেখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এটা হবে আর কি এটা, বুঝছো। দেখো কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, তাই তো। আচ্ছা এই পার্টটা একটু ঝামেলা, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কোনটা, এইটা পার্ট ঝামেলা। কেন ঝামেলা, কারণ এই পার্টটা তো ভাই এখনো পড়ায়নি। মানে কোথায় এটা হচ্ছে সাবস্ট্রেটের উপর বলতেছে, কোন সাবস্ট্রেটের উপরে দিবে। কারণ কেন্দ্রাকর্ষী সংযোজন মানে কি দেখো, কেন্দ্রাকর্ষী সংযোজন মানে কি, তার মানে এখানকার জন্য আমাদের একটা নিউক্লিওফাইল একটা আসবে। নিউক্লিওফাইল মানে নেগেটিভ কিছু একটা। তাহলে ও কি করবে, ও গিয়ে এমন একটা সাবস্ট্রেটের মধ্যে অ্যাটাক করবে যে সাবস্ট্রেটের মধ্যে পজিটিভ কিছু একটা আছে, যে সাবস্ট্রেটের মধ্যে কি আছে পজিটিভ কিছু একটা আছে, তার মধ্যে অ্যাটাক করবে। দেখো এই যে প্যারাফিন এর মধ্যে অ্যাটাক করার সুযোগ নেই। এই যে এটার মধ্যে দেখো ডাবল বন্ড আছে, মানে হচ্ছে কি ইলেকট্রন বেশি আছে, তাহলে তো এই সাবস্ট্রেটের মধ্যে ইলেকট্রন বেশি, ওখানে অ্যাটাক করবে না। তাহলে আবার ধরো যে এখানে দেখো এই অক্সিজেন আছে, যার লোন পে এই যে মুক্তজ ইলেকট্রন আছে, এখানে তো ভাই অ্যাটাক করবে না। মুক্তজ ইলেকট্রন থাকা মানে কি, ওদের বেশি পরিমাণ ইলেকট্রন আছে। এই যে CO যেখানে আছে, তাহলে কার্বন হবে হচ্ছে পজিটিভ, অক্সিজেন হবে হচ্ছে নেগেটিভ। তাহলে কার্বনের উপরে যেখানে পজিটিভ চার্জ পাইছি, সাবস্ট্রেটের উপর পজিটিভ চার্জ পাইলে ওটা তাহলে আমাদের কাছে কি হয় বলতো, ওটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এটা না পাইলে প্যারা নেই কেন, কারণ আরও সামনে লেকচারগুলো পড়লে দেখবে যে আরও অনেকগুলো হয়ে যাবে আর কি এগুলোতে, বুঝছো। এই জন্য এটাকে অন্য কালার দিয়ে লিখলাম। তো আবার সেম জিনিসগুলোই আসতেছে। এখানে একটু লিখতে এটা ভুল করছে, এটা লিখতে একটু ভুল হয়ে গেছে এখানে। এটা হচ্ছে একটা সি, এটা দুইটা না একটা পয়েন্ট আর কি এটাতে, বুঝছো। একই প্রশ্ন কিন্তু এটা একই প্রশ্ন। তারপরে হচ্ছে কি, এখানে যদি বিক্রিয়া দেওয়া হয়, এটা এখনো পড়ি নেই আমরা, অ্যালকিনের জন্য পড়ি নেই এটা, আমরা অ্যালকিনের জন্য এখনো পড়ি নেই, এগুলো পড়লে একটু দেখবো আর কি, এখনো এই টপিকগুলো আমরা পড়ি নেই। তাহলে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে আসি, দেখি পারি কিনা। আচ্ছা দেখি একটা প্রশ্ন চোখে পড়লো মনে হয়। এই দেখো, বাসাবাড়ি রান্নার কাজের জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়, একটু আগে বললাম না। ধরো যে এটা একটা প্রশ্ন ছিল আর কি সিলেট বোর্ডে, বিউটেন প্রোপেনটাকে ইউজ করতে হচ্ছে আর কি এখানে আর কি এরকমটা। তো এরকম অনেকগুলো জিনিসপত্র থাকবে, আমরা পারবো। এই দেখো আবার প্রশ্ন করছে, কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস পায়। হ্রাস পায় মানে কি, হ্রাস পায় মানে হচ্ছে কমায় ফেলে। হ্রাস পায় মানে কি,
কমায় ফেলে কোথায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে এটা কমায় ফেলে আর কি, বুঝছো? এটাও আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তো তুমি দেখো ভালো করে দেখো যে যা যা বলছিলাম সব জিনিসগুলো আছে। যেমন এইটা দেখো, C2H5 COO, এখানে দিয়েছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখানে আছে কয় কার্বনের, এখানে আছে কয় কার্বনের দেখো তো, এই যে দুইটা, এই যে একটা, তিনটা কার্বন আছে। আমি বলছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা একটা কমে যায়, তাহলে এখানে আছে তিনটা, তাহলে কমে যাবে, তাহলে কয়টা হবে, তাহলে এখানে হবে দুইটা, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তার নাম কি হবে, তার নাম হচ্ছে ইথেন হবে আর কি, তার নাম 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া যাবে, তার নাম হবে ইথেন। এটাও ভাইয়াই লেকচারের ভিতরে বলছে কি বলে নাই, বলছে। ওকে, তাহলে ভাইয়া কিন্তু এইভাবেই সবগুলো লেকচার নিলাম না, এরকমভাবে। এই যে উডস বিক্রিয়া দেখো কি হয়, উডস বিক্রিয়ার সৃষ্টি হয় কি, অ্যালকেন তৈরি হয়। কোন অ্যালকেন তৈরি হয়, এই ওয়ার্ডটাই ভাইয়া বলছিল যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। আমি কিন্তু ওই ফোকাসটাই রাখছি, তোমাদের হয়ে কিন্তু প্রশ্ন আমি সলভ করছি, বুঝছি, পড়ছি, যাতে করে তোমরা যেন এই স্লাইডটা সলভ করলেই তোমাদের জন্য সবটুকু প্রিপারেশন হয়ে যায় আর কি। আমি জানি না যে তোমরা কতটুকু এটার মাহাত্ম বুঝতেছো, অনেক কষ্ট করতে হয় স্লাইডগুলোর জন্য আর কি এটাতে। তারপর দেখো যে অ্যালকিন তো করাই নেই, এখনও করাবো, অ্যালকিন করাবো, সময় আছে এখনও আর কি। এখনও ধরো সামনের দিকে যাচ্ছি, এখনও ধরো যে আমাদেরকে অনেক কিছু পড়তে হবে, এখনও বাকি আছে অনেক দূর। আমরা আপাতত আমরা একটা কাজ করি, এখনো অনেক দূর বাকি আছে, ঠিক আছে, অনেক দূর বাকি আছে এখনো, চিন্তা বাদ দাও, ঠিক আছে, অনেক দূর বাকি আছে। আমরা একটা দেখে আসি, বোর্ড প্রশ্ন দেখে আসি, সিকিউ দেখে আসি আর কি, এরকম, ঠিক আছে, সিকিউ দেখে আসি, তাহলে কাজে লাগবে। কিন্তু সিকিউতে আবার প্রশ্ন লাগবে, যে প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো সেরকম লাগবে। আমি দেখতে চাচ্ছিলাম যে আমরা যা যা পড়ছি এরকম কোনো প্রশ্ন আসলে আছে কি নেই। যা যা পড়ছি এই পর্যন্ত ওইরকম বিক্রিয়াগুলো তেমনভাবে নাই, বুঝছো, কারণ আমাদের ছোট করে এখনো পড়াশোনা হয়েছে, তো খুব বেশি পরিমাণে এখনো পড়াশোনা করতে পারিনি আমরা। এইটা দেখতে পারো না, এটা দেখতে পারবো না, এটাও পারবা না, এটাও পারবা না, এটাও পারবো না। আচ্ছা, আমাদের আরেকটু পড়া লাগবে, ঠিক আছে, আমাদের অ্যালকিন পড়া লাগবে, অ্যালকিন না পড়লে আমরা পারতেছি না। তাহলে আমাদের কী করা লাগবে এবার, তাহলে অ্যালকিন পড়া লাগবে, অ্যালকিন না পড়লে উত্তর করতে পারতেছি না, বুঝছো? মানে আমরা যা যা পড়ছিলাম আজকে এখন পর্যন্ত ওইটুকু দিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারতেছি, কিন্তু আমাদের সিকিউটা সলভ করতে পারতেছি না। তাহলে কি করতে হবে, আরও ফার্দার পড়তে হবে, তারপর সলভ করতে পারা যাবে আর কি। তোমরা তোমরা যখন বাসায় বসে বসে প্রশ্ন সলভ করতে বসো, অর্গানিকের হোক, অন্য চ্যাপ্টারে হোক, তোমরা আটকায় যাও। কেন আটকায় যাও? কারণ তোমাদের এই যে আমার মতন অবস্থাটুকু হয়, কি হয় যে ভাইয়া দেখেন আমি অমুক অমুক টপিকগুলো পারি না, বাট ওই টপিকে আমি প্রশ্ন সলভ করতে গেছি। ভাই না পারলে তুমি সলভ করতে তো পারবা না, তাহলে টপিকগুলো আগে পড়তে হবে, তারপরে প্রশ্ন সলভ করতে যাইতে হবে, তাহলে তুমি দেখো তোমার জন্য সহজ হয়েছে আর কি, ঠিক আছে? ওই সহজ করার কাজটাই করতেছি। এবার কি করতে হবে, চলো মনোযোগটা ডাবল দিতে হবে, সবাই একটু আসো। তাহলে আগের মতন একটা অবস্থা, এই কর্নারের মধ্যে ওর প্রপার্টিসটুকু লিখি। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, ওর সাধারণ সংকেত হচ্ছে এইটা, CnH2n ওর সাধারণ সংকেত, CnH2n ওর সাধারণ সংকেত নিলাম। এখানে কার্বন কার্বনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা কত জানো, 0.134 ন্যানোমিটার ওর দৈর্ঘ্য। আবার এখানে যদি বলি এটার নাম অলেফিন বলে, এটার নাম হচ্ছে অলেফিনস বলে, তাহলে এর প্রপার্টিসটা আমরা ছোট করে একটু লিখে ফেলছি, বুঝছো? এমসিকিউ এর জন্য এটা লাগলো আর কি, এটা কোনটা, হ্যাঁ, ওকে। এবার তোমাকে এই জায়গায় মনোযোগটা ডাবল দিচ্ছ, একটু আমাকে জানাইও ডাবল মনোযোগ দিচ্ছ কিনা আর কি এটাতে। আমি আপাতত তাহলে একটা কাজ করি, আমার এই স্লাইডটারে আমরা একটা কপি বানাইতে হবে। কেন করতে হবে এটা পরে বুঝতে পারবো, একটু কপি করতে হবে আর কি। আপাতত আমি একটা অ্যালকিন নিলাম, এই ভদ্রলোক অ্যালকিনটার একটা নাম দিলাম, হচ্ছে ইথিন, তাই না? ওর নাম জন্মগতভাবে ইথিন, আমরা জানি এটা। আচ্ছা, এই ইথিন তাহলে তৈরি করব কেমনে, আমাকে একটু বলো এবার, তোমরা একটু আমাদের বলো যে ইথিন তাহলে ভাইয়া তৈরি করবেন কেমনে, এটা তোমরা একটু দেখি পারো কি না, কে পারো না পারো একটু দেখতে চাই যে আমরা পারি, একটু পারি যে ইথিন কেমনে তৈরি করবেন, ইথিন কিভাবে তৈরি করবেন আমি একটু দেখতে চাই, কে বলতে পারে আর কি। আমার আগে তোমরা একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা, আমি বলার আগে একটু পারো কিনা আর কি, ঠিক আছে? হ্যাঁ, দেখি পারো কিনা, চেষ্টা করে দেখো একটু পারো কিনা। আমি ধরো যে এরকম একটা দিলাম, CH2 দিলাম, এখানে দিলাম হচ্ছে কি, একটা ক্লোরিন দিলাম, এখানে একটা দিলাম হচ্ছে হাইড্রোজেন দিলাম আর কি এখানে, ওকে। আবার আরেকটা দিলাম সংকেতটা CH2, আবার দিলাম হচ্ছে CH2, এখানে দিলাম একটা O দিলাম, এখানে একটা H দিলাম, তাহলে কি হবে, হচ্ছে অবস্থাটা,
তাহলে হবে হচ্ছে অবস্থাটা এরকম, এইচ ও এইচ মিলে 1 মোল পানি বের হবে, আবার এখান থেকে দিলে 1 মোল HCl বের হবে। তো যদি আমরা এরকম অপসারণ করতে পারি, যদি আমরা এখান থেকে কি করতে পারি, যদি আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে HCl অপসারণ করতে পারি, এখান থেকে যদি আমরা H2O যদি অপসারণ করতে পারি, তাহলে অপসারণ বিক্রিয়ার সাহায্যে এটা তৈরি করা যায় কি যায় না? যায়, তাই না? এই যে অ্যালকোহল থেকে, ওই যে লিখে ফেলছে দেখছো একজন, যে অ্যালকোহল থেকেও তৈরি করা যায়, অ্যালকাইল হ্যালাইড থেকেও তৈরি করা যায়, বাট কোন বিক্রিয়ার সাহায্যে তৈরি করা গেল? অপসারণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা গেল আর কি, এটা বুঝছো? আচ্ছা, আবার ধরো আমরা আরও কিভাবে তৈরি করতে পারি। ধরো এই ভদ্রলোকের নাম দিলাম হচ্ছে, এই ভদ্রলোকের নাম দিলাম হচ্ছে, এই ভদ্রলোকের নাম দিলাম হচ্ছে ইথাইন, তাই না? ওর নাম ইথাইনই, তাই তো? ওই ইথাইন থেকে আমরা যদি এর সাথে হাইড্রোজেন যুক্ত করি, বাট এইটা কন্ট্রোল সিচুয়েশনে যদি করি, বেরিয়াম সালফেট প্লাস পিডি, পিডি মানে হচ্ছে প্যালাডিয়াম, এটাকে বলা হয় রোজেনমান বিকারক বলে। তুমি একটু লিখো এটা খাতার মধ্যে, আমি বলছি না, তুমি লিখো। এটার নাম হচ্ছে রোজেনমান বিকারক বলে, এটার নাম রোজেনমান। হ্যাঁ মাইশা, দেখছো মাইশা, তোমার নাম মনে থাকে না যে বাবা, ঠিক আছে, আমার মুখস্থ করা লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি রোজেনমান বিকারক। তোমার খাতার মধ্যে তোমরা লিখে দিও যে এটা ভাই এভাবে লেখার পরে লিখবা এখানে রোজেনমান বিকারক। তাহলে এর সাথে রোজেনমান বিকারক দিলে 1 মোল বিক্রিয়া করেই আটকায় যাবে আর কি। তাহলে ইথাইন থেকে ইথিন পাইছো আর কি, এরকম, ঠিক আছে? তাহলে উপরে দুটো হচ্ছে অপসারণ বিক্রিয়া, আমি কি লিখে দিই তাই না? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া, এটা একটা অপসারণ বিক্রিয়া, এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, আর এটা হলো একটা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, বাট কন্ট্রোল সিচুয়েশনে। এখানে হাইড্রোজেন সংযোজন করছো, বাট কন্ট্রোল সিচুয়েশনে তৈরি করছে আর কি, বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ঘটনার মধ্যে যাই, এর বিক্রিয়ার মধ্যে যদি যাই, এর বিক্রিয়ার মধ্যে যদি যাই, দেখি পারি কিনা। আমরা তো ছোট মানুষ, বাট উই ক্যান গিভ এ ট্রাই। হ্যাঁ, নো ডাউট উই শুড গিভ এ ট্রাই অ্যান্ড উই ক্যান গিভ এ ট্রাই, তাই না? আসেন স্টার্ট করে ফেলি, স্টার্ট করে ফেলি, ঠিক আছে? স্টার্ট করে ফেলি, স্টার্ট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি ঘটনার মধ্যে আসো, দেখি পারি কি পারি না আমরা। আমি তো পারি না, তোমরা পারলে ভালো। একটু দেখো, যদি আমরা এখানে একটা কাজ করে দিই, যদি আমরা এখানে একটা কাজ করে দিই, এই ভদ্রলোকের সাথে আমরা এখানে হাইড্রোজেনটাকে যুক্ত করছি, হাইড্রোজেন যুক্ত করছি, তাহলে কি উৎপন্ন হবে? CH2, CH2, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। খুবই সহজ কথা। আচ্ছা, যদি আমরা এখানে ব্রোমিন দিই, যদি আমরা এখানে ব্রোমিন দিই, তাহলে আবার আগের ঘটনাই হবে, CH2, CH2, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে তুমি ভাবতেছো CCl4, মানে ব্রোমিন দ্রবণ দিলাম আর কি, ব্রোমিন দ্রবণ দিলাম, ব্রোমিন দ্রবণ দিলাম। আচ্ছা, দিলাম, তাহলে ব্রোমিন যুক্ত হয়েছে। আমরা চাইলে এখানে কি দিতে পারি, আমরা এখানে চাইলে KMNO4, KMNO4 অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি, তখন দুইটা OH যুক্ত হবে। কি যুক্ত হবে বলো তো? OH। তাহলে এই CH2, CH2 এর সাথে হচ্ছে OH যুক্ত হবে, এর সাথে হচ্ছে OH যুক্ত হবে, OH যুক্ত হবে, এটা বুঝছো? তার মানে এটা শুধু সংযোজন বিক্রিয়াই দিবে, মানে পাই বন্ধন থাকলে, কোনো কিছুর মধ্যে পাই বন্ধন থাকলে কোন বিক্রিয়া দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। কিন্তু ঝামেলা আছে একটু, ঝামেলাটা ভাইয়া ক্লিয়ার করতেছি। এটার নাম হচ্ছে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা দিল। এটার নাম কি দিল? এটার নাম হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিল, ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিল। তার মধ্যে এটার নাম হচ্ছে আবার কি বলা হয় বলো? এটার নাম হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষাও বলে, বা অসম্পৃক্ততার পরীক্ষাও বলে এটাকে। এটা আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে অসম্পৃক্ততার, অসম্পৃক্ততার পরীক্ষা বলে, অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা বলে, অসম্পৃক্ততার, অসম্পৃক্ততার পরীক্ষা বলে আর কি, বুঝছো? অসম্পৃক্ততার পরীক্ষা বলে, ঠিক আছে? আচ্ছা, দিলাম, এটা পরীক্ষা আসতে পারে, অসম্পৃক্ততার পরীক্ষা লিখো। নিচেরটার ক্ষেত্রে কেউ বলতে পারবা এইটাকে কি বলে? মাইশা বলো, মাইশা বলতে হবে, তুবা বলতে হবে, ঠিক আছে? আজকে মানে হাবিবা ক্লাসে আসেনি। হ্যাঁ, এবার বলো, দেখি কে বলতে পারে এটা, যে ভাইয়া এইটা কি আছে, নিচের বিক্রিয়াটার নাম কি? এটা আমাকে একটু বলতে হবে, দেখি নিচের বিক্রিয়াটার নাম কি, কে বলতে পারে? এটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কে বলতে পারবে আর কি? এটা নিচের লেভেলের বিক্রিয়াটার নাম কে বলতে পারবে? পারবা? কে বলতেছো বলো, আমি একটু দেখতে চাই কে বলতেছি আমরা আর কি, বলতে পারবা? বলো, পারতেছো কি পারতেছো না? পারতেছো?
এটা কি বলে? এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা বলে। এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা বলতেছে, বেয়ার পরীক্ষা। এটাও তাহলে অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যেই পড়ছে আর কি এটা। এন্ড এইটা কিন্তু আমাদের জারণ বিক্রিয়া ছিল, এইটা কিন্তু আমাদের জারণ বিক্রিয়া ছিল, জারণ বিক্রিয়া ছিল। এটা কিন্তু সংযোজন বিক্রিয়া না। কি বিক্রিয়া এটা একটা ছিল? জারণ বিক্রিয়া ছিল আর কি। তো মনে রাখতে হবে কথাগুলা, মনে রাখতে হবে। রাখছি মনে? মনে রাখছি আমরা সবাই? বাবা বলো, মনে রাখতে পারছো? এই যে তথ্যগুলো লিখে দিছি, যতটুকু পারছি এটাকে সুন্দরভাবে লেখার চেষ্টা করছি, হাতের লেখা যতটুকু পারছি, বোর্ডে সুন্দর ব্যবহার করতে পারছি আর কি। ঠিক আছে? আমার কাছে আমি যতটুকু যেভাবে পারি বোর্ডের একটা ভালো ইউটিলাইজেশন করার, ওইটা করার চেষ্টা করতেছি। ঠিক আছে? আমার দিক থেকে সর্বোচ্চ করছি। অ্যান্ড আমি তো অন্য কারো লেকচার দেখি না, আমি জানি না অন্য কেউ কীভাবে পড়ায় আর কি। বুঝছো? আমি আমার মতো করে পড়াই। হ্যাঁ, তুবা বলছে ঠিক আছে, ইথিলিন গ্লাইকর বলছে, এটা নাম ইথিলিন গ্লাইকর, রাইট ইউ আর। বাট এটা নাম হচ্ছে বেয়ার পরীক্ষা, তাই না? বেয়ার পরীক্ষাটা এটা আর কি। ঠিক আছে। সো তোমাদের আমার এই হাতের লেখার বোর্ডের রিপ্রেজেন্টেশন কেমন লাগে আর কি, সে একটা অনেস্ট রিভিউ দিও যে আসলে কেমন লাগতেছে। ঠিক আছে? একটা কেমন অনেস্ট রিভিউ দিও। আচ্ছা, এবার তুমি মনোযোগটা ডাবল দিতে হবে, এবার তোমার মনোযোগটা ডাবল দিতে হবে। কারণ হচ্ছে এবার যা পড়তে যাচ্ছি এটাই পরীক্ষায় আসবে। এটা লিখে রাখো, পরীক্ষায় আসছে। লিখে রাখো, পরীক্ষায় এটা আসছে। লিখে রাখো, পরীক্ষায় এটা আসছে আর কি। ঠিক আছে? এবার যেটা পড়াবো এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে? একটু লিখে রাখো, এটা হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়বা না। এটা লিখে রাখো, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়বা না। ঠিক আছে? একটু হেডিংস দিয়ে রেখে রাখো আর কি। আচ্ছা, ভালো করে একটা জিনিস দেখো, আমাদের কাছে যদি চিন্তা ভাবনা করে দেখি, এই ভদ্রলোক অ্যালকিন, এটাও একটা অ্যালকিন। আমরা যদি লিখি এটাও একটা অ্যালকিন, এটাও একটা অ্যালকিন, একটু ভালো করে দেখো, এটাও একটা অ্যালকিন, এটাও একটা অ্যালকিন। দুটো অ্যালকিনের মধ্যে পার্থক্য কোথায়? দুটো অ্যালকিনের মধ্যে পার্থক্য তো কোথায়? পার্থক্য আছে। পার্থক্য হলো কি, এইটা হলো এই যে এটা যেটা লিখছো, এটা হলো আমাদের কাছে প্রতিসম অ্যালকিন। এটা হলো আমাদের কাছে প্রতিসম অ্যালকিন, প্রতিসম, প্রতিসম অ্যালকিন, প্রতিসম অ্যালকিন। বুঝছো ঘটনাটা? আর এইটা যেটা লিখছি এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে? এখন ঝামেলাটা কি হইলো, প্রতিসম অ্যালকিনের সাথে কোনো কিছু যুক্ত করতে গেলে খুব সহজ। প্রতিসম যেহেতু যে কোনো কারোর সাথে যে কোনো একটা কিছু দিলেই হইলো আর কি। একটু আগে তুমি দেখছো না, হাইড্রোজেনের সাথে এটাতেও হাইড্রোজেন দিছো, হাইড্রোজেন দিছো, কোনো প্রবলেম হয়নি। কিন্তু অপ্রতিসমের সাথে দিতে গেলেই ঝামেলাটা লাগবে। কেন? কারণ অপ্রতিসমটার মধ্যে একটার মধ্যে দেখো হাইড্রোজেন কম আছে, একটার মধ্যে দেখো হাইড্রোজেনটা বেশি আছে। অপ্রতিসম তাহলে কেমনে বলে? যেটার মধ্যে একটার মধ্যে যদি কার্বন কার্বন ডাবল বন্ডনের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা যদি সমান থাকে, তখন সেটাকে আমরা বলতেছি কি? প্রতিসম। যদি দুইটা অসমান থাকে তখন তাকে আমরা বলছি কি? অপ্রতিসম। গট ইট? গট ইট? ওকে। এবার তুমি আসো, ঠান্ডা মাথায় সামনের দিকে মুভ করতে হবে আর কি। ঠান্ডা মাথায় সামনের দিকে মুভ করতে হবে। এই জায়গাটা দেখো, তাহলে এর জন্য এই যে আমরা কার জন্য পড়বো, আমরা দেখবো হচ্ছে এই ভদ্রলোকের জন্য দেখবো, আমরা দেখবো হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের জন্য দেখবো। অপ্রতিসম অ্যালকিনের জন্য দুইটা পড়াশোনা আছে, একটা হচ্ছে মার্কোনিকভ নীতি, একটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। তাহলে এবার তুমি হেডিংস দাও, এবার তুমি হেডিংস দাও মার্কোনিকভ নীতি। এবার তুমি হেডিংস দাও মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি। তাহলে মার্কোনিকভ নীতিতে কি হয়? ওই আগের মতোই সংযোজন বিক্রিয়া করছিল না, ওরকম সংযোজন বিক্রিয়াটাই হবে। বাট প্রবলেম হইল এইখানে সংযোজন বিক্রিয়া আগে ছিল যতটা সহজ, এখন ততটা সহজ না। আসো আমরা একবারই লিখব, এই যে এটা CH3 CH ডাবল বন্ড, এটা অপ্রতিসম অ্যালকিন নিতে হবে, দিলা। তার সাথে দিবা তুমি হচ্ছে HBr এর বিক্রিয়া, HBr এর বিক্রিয়া দিলে এখানে ঘটনাটা যেটা ঘটবে, এইখানে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওইখানে একবার হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে একবার লিখি CH3 CH3, এইখানে দিলাম হচ্ছে Br, এইখানে দিলাম হচ্ছে Br। বুঝছো? এখানে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যুক্ত হবে, অন্য পাশে তাহলে ব্রোমিন যুক্ত হবে। অথবা এরকম একটা অবস্থা হবে, CH3 যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং উল্টা পাশে গিয়ে ব্রোমিন যুক্ত হবে। এরকম ঘটনা ঘটতে পারে। বুঝছো? তাহলে দুইটা ঘটনাই হইতে পারে, তাহলে দুইটা প্রোডাক্ট আসবে। অপ্রতিসম হলে কয়টা প্রোডাক্ট আসবে? দুইটা। তাহলে একটা প্রোডাক্টের পরিমাণটা বেশি আসবে, তাকে আমরা বলবো হচ্ছে মেজর প্রোডাক্ট। যেটাতে বেশি আসবে ওটাকে বলছে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। আর যেটাতে কম আসে ওটাকে বলা হয় হচ্ছে মাইনর প্রোডাক্ট, ওটাকে বলা হয় হচ্ছে
মাইনর প্রোডাক্ট মানে কম, বুঝছো? ওকে, তো পরীক্ষার মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে 80%, 20% এরকম থাকতে পারে, যেটা বেশি ওটাই তো মেজর, এভাবে মনে রাখবে আর কি এটা। এখন পরীক্ষায় যেটা প্রশ্নটা হয় যে ভাই এটার মেকানিজমটা ব্যাখ্যা করেন, পরীক্ষায় কি আসে মেকানিজম ব্যাখ্যা করা নিয়ে প্রশ্ন আসে আর কি। তাহলে চলো মেকানিজম ব্যাখ্যা করি। তাহলে এইটার মেকানিজমটা কেমন আসিল এইটা পরীক্ষায় চাই। মেকানিজম আমি কিন্তু এটা লিখতেছি, অনেকগুলো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আছে, অনেকগুলো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আছে। তাহলে আমাদেরকে মেকানিজম ভালো করে লিখতে হবে যাতে করে ওই প্রশ্নগুলোর উত্তর আমাদের এখানে অলরেডি হয়ে যায় আর কি। আসো মেকানিজমের ক্ষেত্রে প্রথম ধাপ স্টেপ ওয়ানটায়, আমরা স্টেপ ওয়ান এভাবে না লিখলেও হবে, ডিরেক্ট আমাদের সরাসরি লিখে দিলেও হয়। যে ধরো যে কী হয় যে আমরা যদি লিখি CH3 CH2 সরি যদি আমরা লিখি CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি আমরা প্রথমে কি ইউজ করি H যদি যোগ করে দিই আর কি, এটা কিন্তু দেখো এই যে ইলেকট্রোফাইল আসলো, এখান থেকে ইলেকট্রোফাইল আসলো, এখানে গিয়ে ইলেকট্রন বেশি আসিল, যুক্ত হইল, তাহলে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। কি বললো? ইলেকট্রোফিলিক দ্রুত মানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আর কি। তাহলে কি করলাম আমরা এটাতে, কোথাও একটা চাপ ছিলাম তাই না, চলে গেছিলো আর কি। তাহলে এবার যদি যায় দ্রুত বিক্রিয়া, তাহলে এর সাথে দিলে H+ যুক্ত হলে কি হবে CH3 CH, তারপরে হচ্ছে কি এখানে একবার ধরো যে H যুক্ত হইলো, তাহলে হচ্ছে যে এইখানকার সাথে এখানে একটা প্লাস। আবার কি হইতে পারে, এবার হইতে পারে ঘটনাটা এরকম CH3 CH এইখানে গিয়া H যুক্ত হয়েছে, তাহলে এইখানে একটা প্লাস, তাহলে এরকম দুইটা ঘটনাই হইতে পারে। তুমি দেখতেছো যেটা এই যে যেখানে প্লাস আছে, তাহলে এইটার মধ্যে দেখো দুইটা হাইড্রোজেন, এই পাশে একটা আর, তাহলে এইটা হলো আমাদের কাছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুইটা এই পাশে একটা হাইড্রোজেন, দুই পাশে দুইটা আর, তাহলে এটা কয় ডিগ্রি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমার তো ভাই মনে আছে যত ডিগ্রি বাড়বে কার্বোক্যাটায়নের জন্য তত কি হয়, ওটা স্থায়িত্ব বাড়ে, যত স্থায়িত্ব বাড়বে ওটা ক্ষেত্রে তাহলে কি হবে প্রোডাক্টের কি বেশি আসবে বলো তো, তত ওইটার ক্ষেত্রে প্রোডাক্টের কি হবে, তত প্রোডাক্টের কি হবে বলো না, প্রোডাক্টের স্থায়িত্ব বা পরিমাণটা বেশি হবে আর কি। তাহলে আমরা যদি দেখি আমাদের কাছে এইখানে যে প্রোডাক্টটা আছে, যদি আমরা এদের সাথে যদি বিক্রিয়া যদি দেই, যদি আমরা এর সাথে বিক্রিয়া দেই, কার বিক্রিয়া দিব, যদি আমরা এর সাথে বিক্রিয়া দেই, যদি আমরা এর সাথে বিক্রিয়া দিই 2 নম্বর ধাপে এসে কার বিক্রিয়া দেবো, ওই যে ব্রোমিন বাকি আছিল, যদি আমরা এখানে ব্রোমিনের বিক্রিয়া দেই তাহলে কি হবে, ব্রোমিন তো মাইনাস, তাহলে এবার ব্রোমিন কি হবে এখানে একটা যুক্ত হবে, ওইখানে একটা যুক্ত হবে আর কি এখানে অবস্থাটা, তাই না? তাহলে ব্রোমিন যদি যুক্ত যদি হয়, ব্রোমিন যদি যুক্ত যদি হয়, বুঝে দেখো ভালো করে, ব্রোমিন যদি যুক্ত যদি হয় তাহলে কি হবে দেখো, তুমিই দেখো বুঝো কিনা। তাহলে কি হবে তখন, তখন এই যে এই যে এই যে অবস্থাটা কি, ওকে, তাহলে এইখানে একবার প্লাসটা সরাই দিয়ে এখানে একবার প্লাসটা সরাই দিলাম, তাহলে এইখানে একবার এসে ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে 1 ডিগ্রির মধ্যে, এখানে একবার যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে আর কি এটা। তাহলে 2 ডিগ্রিতে যেখানে ব্রোমিনটা যুক্ত হবে ওই জায়গায় তাহলে কি, আচ্ছা ওকে, অনেকদিন বলুন যে কোনো একটা গ্রুপে মেসেজ আসতেছিল এটা, হ্যাঁ ওকে সমস্যা নেই। এবার যদি আমরা একটু এখানে আসি, তাহলে 2 ডিগ্রিতে যেটা আসতেছে আমাদের, তাহলে এইটা তাহলে স্থায়িত্ব বেশি হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে মেজর। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে ব্যাখ্যাটা দিলাম যে ভাইয়া দেখেন 2 ডিগ্রি যেহেতু স্থায়িত্ব বেশি ছিল এই জন্য 2 ডিগ্রিটা হচ্ছে মেজর প্রোডাক্ট হয় আর কি, এই ব্যাখ্যাটাই আমাদের কাছে এখানে দেওয়া লাগবে। সবাই কি বুঝতে পারছো বলো, সবাই কি এটা বুঝতে পারছো কেমনে লিখবা, কেমনে তোমরা লিখবা এটা কি বুঝতে পারছো কিনা বলো, বলো বুঝছো কি বুঝো নেই, যে কিভাবে লিখবা মেকানিজমটা কিভাবে বা লিখবা এন্ড কিভাবে ব্যাখ্যাটাই বা করবা, বলো বুঝছো কি বুঝো নেই, বলো বুঝছো কি বুঝো নেই, বলো বুঝছো কি বুঝো নেই একটু বলো। এরপরে হেডিংস দিবা হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি এইটাতে কি হয়, বিপরীত মার্কনিকভ নীতি বুঝছো, ওকে কিভাবে লিখবা গেছে। তাহলে এবার ঘটনাটা কি আসলো, আগের মতোই বিক্রিয়াটা হবে CH3 CH ডাবল বন্ড CH2 তার সাথে HBr যুক্ত হবে, HBr যুক্ত হবে, যুক্ত হইলে এইখানে এবার ঘটনাটা হবে ঠিক উল্টাটা ঘটনা ঘটবে, আগের যে প্রোডাক্টগুলো আসছিল
ওই প্রোডাক্টটাই দেখো হবে। আগের যে প্রোডাক্টগুলো আসিল ওই প্রোডাক্টটাই হবে, আগের যে প্রোডাক্টটা আসিল ওই প্রোডাক্টগুলোই হবে, বাট প্রোডাক্টের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্টের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? যেমন ধরো এটার মধ্যে কি হয়েছে, 1 ডিগ্রির মধ্যে যুক্ত হয়েছিল, তাহলে এইটাই হবে হচ্ছে মেজর প্রোডাক্ট, তাহলে ঘটনাটা উল্টা হয়ে গেল না? এটা হচ্ছে মেজর আর এইটা হবে হচ্ছে মাইনর, এইটা হবে হচ্ছে মেজর। তাহলে আগেরটার সাথে মিলে একদম উল্টা হয়ে গেল ঘটনাটা, আগের সাথে ঘটনা উল্টা হয়ে গেল, আগে যেটা মাইনর আছিল ওইটাই এখন মেজর হয়ে গেছে আর কি এটাতে। তাহলে পরীক্ষায় তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, বাবু তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এটার মধ্যে এইটার জন্য মেকানিজমটা লিখো, পরীক্ষার মধ্যে মেকানিজমটা এটার জন্য চাইতে পারে। তাহলে মেকানিজম তুমি তাহলে লিখবা কেমনে, মেকানিজমটা তুমি লিখবা কেমনে? তোমার যে কাজটা করতে হবে যে এইখানে CH3 আছে, CH, ও এইখানে একটা কাজ আছে আমি তো ভুলে গেছি, যে ভাই সেম জিনিস দিলে উল্টা কেমনে হয়, তাহলে এইখানে নতুন করে কিছু একটা দেওয়া লাগবে, তার নাম হচ্ছে R2O2, নাম হচ্ছে জৈব পারক্সাইড। কি দেওয়া লাগবে? বিপরীত মার্কোনিকটবৃত্তি করার জন্য R2O2 মানে কি জৈব পারক্সাইড দেওয়া লাগবে। তাহলে এখানে কেমনে হয় বিক্রিয়াটা দেখো, তাহলে R2O2-র সাথে প্রথমে HBr এর বিক্রিয়া হবে, HBr এর এখান থেকে তাহলে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে ROH তৈরি হবে, আর হচ্ছে এখান থেকে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ঠিক আছে? এইবার ওই যে আমাদের কাছে শুরুতেই যেটা আসছিল CH3CH ডাবল বন্ড, হ্যাঁ এই যে এখানকারটা এটার সাথে প্রথমে কে যুক্ত হবে, এবার প্রথমে ব্রোমিন যুক্ত হবে আর কি, ব্রোমিন ফ্রি রেডিক্যাল যুক্ত হবে, যুক্ত হইলে প্রথমে কি হবে CH3CH, তারপরে হইল CH2, এইখানে গেল হচ্ছে ব্রোমিন যুক্ত হইলো, তাহলে এইখানে একটা ফ্রি রেডিক্যাল অবস্থা তৈরি হয়েছে। আবার পাশাপাশি CH3CH এইখানে যদি আমরা ব্রোমিন যুক্ত করাই দেই তাহলে এইখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, তাহলে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় এখানে অবস্থাটা। দেখলে দেখতেছি এইটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তাহলে ফ্রি রেডিক্যালের জন্য আগের অবস্থায় আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটার বেশি স্থায়িত্ব থাকে, তাহলে ওইখান থেকেই মেইন প্রোডাক্টটা আসবে, তাই না? তাহলে আমরা যদি লিখি এবার, আমরা ধরো যে এখানে একটা কাজ করি, এইখান থেকেই আমরা ধরো যে এখানে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল যুক্ত করে দিই, তাহলে কি হবে যদি আমরা এখান থেকে লিখি, দেখে দেখে এখানে হাইড্রোজেনটা যুক্ত করে দিছি, এইখানে দিয়ে এইখানে যদি দেই CH2, এখানে দিলাম হচ্ছে Br, এটা একটা প্রোডাক্ট, আর এখানে দিলাম CH3CH, এখানে ছিল হচ্ছে Br, এখানে ছিল হচ্ছে CH2, এখানে ছিল হচ্ছে H, তাই না? আচ্ছা, তাহলে অবস্থাটা কি হবে বলো, এখান থেকে যেটা হবে তাহলে এইটা হচ্ছে কি 2 ডিগ্রি ছিল, 2 ডিগ্রিটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, এইটা হচ্ছে আমাদের কাছে মাইনর প্রোডাক্ট। বাবা বুঝছো না সবাই, বুঝছো সব কিছু? এইটা অন্য লেভেলের ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পরীক্ষার হলে আসবেই আসবে আর কি প্রশ্ন, বুঝছো? তাহলে মার্কোনিকভ নীতি আর বিপরীত মার্কোনিকভ নীতি নিয়ে কোনো কি ডাউট আছে কারো? যদি ডাউট না থাকে আমরা একদম সরাসরি কয়েকটা সৃজনশীল দেখতে চাই, কারণ এই সৃজনশীলগুলো তুমি দেখবা সবগুলোর মধ্যে সেম টাইপেরই প্রশ্নগুলো আছে, সবগুলোর মধ্যে সেম টাইপেরই প্রশ্নগুলো আছে, একটু তুমি দেখলে বুঝতে পারবে আর কি, এটাতে সেম টাইপের প্রশ্নগুলোই আছে, ঠিক আছে? আমরা একটু আসতেছি, দাঁড়াও দেখি, এই যে এই জায়গায় দেখো একটু, এই জায়গায় ভালো করে দেখতে পারো চাইলে, এই যে CnH2n-2 একটা আছে, তার সাথে হাইড্রোজেন যুক্ত করছে করে বি তৈরি করছে আর কি, এটাতে করার পরে এই জেড আর ওয়াই তৈরি হয়েছে, ওয়াই বলছে অপ্রতিসম, ওয়াই বলছে কেমন, ওয়াই বলছে অপ্রতিসম আর কি এখানে। তাহলে তুমি যদি এখানে দেখে তুমি যদি এখানে যদি সলভ করো পুরো জিনিসটাকে, তাহলে তুমি দেখতে পারবা যে দেখো এখানে কি লেখা যায়, Cn আছে, Cn এর জায়গায় কত লিখলা C4, যদি তুমি লিখতে যাও C4, তারপরে হইলো কত C4 8 দুগুণে 10 আর 6, এইটা এর সাথে তুমি যদি এটার সাথে যদি হাইড্রোজেন যুক্ত করে দাও পিডি প্লাস বেরিয়াম সালফেট তোমার জানা আছে, তাহলে তুমি জানো এখান থেকে যেটা বি তৈরি হবে, এখানে C4H8 বলে একটা বি তৈরি হবে, এটা হচ্ছে বি তৈরি হবে এখানে। এখান থেকে যদি আমরা লিখি এই 2 ধাপে লেখা যায়, এটা থেকে যদি আমরা এর সমানুতার মধ্যে যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি, লিখতে পারি এরকম CH3CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অপ্রতিসম। আবার লিখতে পারি CH3CH ডাবল বন্ড CH3, এটা হচ্ছে প্রতিসম। আমার বলছে কি, আমারে বলছে হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এই যে ওয়াই। এখন আমাদের বলছে ওয়াই এর সাথে কার বিক্রিয়া দিতে হবে, H2O2,
বা R2O2 এর উপস্থিতিতে HBr এর বিক্রিয়া দিলে কি অবস্থাটা হয় এটা। তাহলে আমাদের কাছে এখন লেখা লাগবে, এটা সলভ করে নিয়ে আসার পরে তোমার বলা লাগবে বাবা দেখেন CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এর সাথে তুমি কার বিক্রিয়া দিবা? HBr এর বিক্রিয়া দিবা, ঠিক আছে? আচ্ছা, তার সুবাদে কি দিবা? H2O2 এর উপস্থিতিতে বিক্রিয়াটা দিবা। দিলে কি হবে? এখানে দুইটা প্রোডাক্ট আসবে, তাহলে CH3 CH2 তারপরে CH তারপরে আসবে হচ্ছে CH2। এখানে দিবা তুমি যদি এখানে H দাও আর এইখানে Br দাও, এটা দিতে পারো, অথবা CH3 CH2 CH অ্যান্ড CH2 এখানে দিলা হচ্ছে H, এখানে দিলা হচ্ছে Br। তাহলে এইটা হবে আমাদের কাছে হচ্ছে মেজর, এটা হবে হচ্ছে আমাদের কাছে মেজর, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কাছে মাইনর। তাহলে ওই যে বিপরীত মার্কনিকভ নীতি এটা। তাহলে এইটার মেকানিজমটা তুমি লিখতে পারবা কিনা বলো তো? এটা হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি, এটা হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি। তুমি কি বুঝছো? এটাই যে আমরা করছিলাম, না ক্লাসের ভিতরে করছিলাম না? এখন এইটার মেকানিজমটা লিখতে হবে আর কি, এইটার এই রিঅ্যাকশনটার মেকানিজম লিখতে হবে। বলো পারবা কি পারবা না? মেকানিজম লিখতে হবে, পারবা কি পারবা না বলো? মেকানিজমটা লিখতে হবে, পারবা কি পারবা না? একটু আগে কিন্তু করাই দিয়ে আসলাম, পারবা কি পারবা না বলো? পারবা কি না তোমরা একটু কনফার্ম করলেই ক্লিয়ার হয়ে যায়, তারপরে হচ্ছে জিনিসটা বলতে পারি। বলো পারবো কি পারবা না? পারবা কি পারবা না এটা বলো। পারবা কি পারবা না বলো এটা। এরকম প্রোডাক্ট কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে আর কি, এরকম, ঠিক আছে? পারবা কি না? পারবো, তাই না? ওকে, ঠিক আছে, সুন্দর বলছো। এখানে দেখো এ যৌগের সাথে HBr এর বিক্রিয়ায় শতকরা পরিমাণের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। বাবা বলো তো এ যৌগ কোনটা এখানে? এটা হচ্ছে এই যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছে, ঠিক আছে? আয় হায়, এইখানে রিয়েকশন এটা লিখতে ভুল করে ফেলছে আর কি। হ্যাঁ, এ যৌগ এখানে লিখতে ভুল করে ফেলছে, এখানে কিছু জিনিস মিসিং আছে ডাটাটা। বাট এখানকার যেটা হইতো হচ্ছে এইটা CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে হইতো আর কি। এখানে কিছু ডাটা মিসিং আছে এখানে। তাহলে কি হতো? এই এর সাথে HBr এর বিক্রিয়া দিতে হবে, ঠিক আছে? তাহলে এর সাথে যদি HBr এর বিক্রিয়া দাও, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি HBr এর বিক্রিয়া দাও, কোনো R2O2 কিন্তু নাই। মেজর মাইনরের ভিত্তিতে যদি শতকরা দেখি, মেজরের শতকরা বেশি 80%, এটা হচ্ছে 20%। তাহলে এটা কি? এটা হচ্ছে মার্কনিকভ নীতি। তাহলে এটা পারবো, মার্কনিকভ, এটা হচ্ছে মার্কনিকভ নীতি। এটাই তো ভাইয়া, এটা দিয়েই প্র্যাকটিস করাইছিলাম। তাহলে এটাও পারবো আর কি, তাই না? বুঝছো? তাহলে এটাও পারবো, ঠিক আছে? কোথায় যেন ছিলাম আমরা? ওকে, তারপরে আমরা দেখি একটু এক এক করে সামনে একটু আগাইলে আরও। এটা দেখো একটা, এটাও পারবা, দেখবা এটা একটা দেওয়া আছে। আর এই CH2 এটা বিপরীত কি জানি এটার নাম, অপোজিট অ্যালকিন। একটা দেখো 10% হয়েছে, 90% হয়েছে। তাহলে এইটার মধ্যে কি হয়েছে? একটা মেজর, এটা হচ্ছে মাইনর হয়েছে। উদ্দীপকের 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করার পদ্ধতিটি বিশ্লেষণ করতে বলছে আর কি। তাহলে 10% উৎপাদ কোনটা? এটা হচ্ছে 10% উৎপাদ, এইটাকেই 90% মানাবা আর কি এটা। তাহলে এইটা যেটা দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে মার্কনিকভ নীতি, এইটা দেওয়া আছে মার্কনিকভ নীতি দেওয়া আছে। তাহলে যখনই এইটার উত্তর করতে বলছে আমারে, তাহলে অ্যান্সারে তাহলে কি হবে? অ্যান্সারে বলতে হবে বিপরীত মার্কনিকভ নীতির সাহায্যে করা পসিবল। বিপরীত মার্কনিকভ নীতির সাহায্যে করা যাবে, ঠিক আছে? ওইটাই ব্যাখ্যা করতে হবে আর কি এখানে। দেন ফার্দার এক্সপ্লেইন করতে হবে আর কি, এক্সপ্লেইন করতে হবে। বুঝছো ঘটনাটা কি? সো প্রশ্নগুলো দেখো তোমার র্যাডারের মধ্যেই পড়তেছে, কিন্তু তোমার ওই টপিকটা সম্পর্কে ভালো পরিমাণে জানাশোনা থাকতে হবে আর কি, এটা বুঝছো? গেল। তারপরে হচ্ছে কি আমরা দেখি এরকম প্রশ্ন আর কি আছে। দেখো এখানে অনেক এত প্র্যাকটিস দিয়ে রাখছি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে পরের অনেক পরে আসবে এটা।
এটা হচ্ছে যে নেক্সট টপিক, এটা আজকে ক্লাসের না। হ্যাঁ, এটা হচ্ছে অন্য ক্লাসের, এটা হচ্ছে কিটন এ পড়বো আর কি। কিটন এ, কিটন এ পড়বো, কিটন কিটন টপিকে পড়বো, কিটন টপিকে পড়বো। মানে এত প্রশ্ন রাখলে যেটা হয়, মানে মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যেতে হয় আর কি। তারপরে ধরো যে এখানে ধরো যে এরকম অনেকগুলো প্রশ্ন আছে, তোমাদের একটু ঘাটাঘাটি করা লাগবে আর কি, বুঝছো? ঠিক আছে, ঘাটাঘাটি করা লাগবে একটু আপাতত। এই যে এখানে একটা প্রশ্ন আছে, যেমন ধরো যে কিউ থেকে পি উৎপাদনের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো আর কি বলছে এখানে। কিউ কোনটা, কিউ থেকে পি, কিউ কোনটা, এই যে কিউ, কিউ হচ্ছে 20% আছে, থেকে পি উৎপন্ন করতে বলছে আর কি এটা। তাহলে কি বলছে, কিউ যেটা, কিউ যেটা না, এখানে কিউ যেটা এখান থেকে যদি তৈরি করো, 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটা 4 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে। এখানে ধরো যে ব্রোমিন দিলা হচ্ছে এখানে, এখান থেকে যদি বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে বিক্রিয়া করলে এখানে অ্যালকিন উৎপন্ন হবে হচ্ছে দুইটা অ্যালকিন উৎপন্ন হবে। তার মধ্যে কি, এইটার মধ্যে এটা হচ্ছে এটা, এইটা হচ্ছে এখানে তৈরি হবে এটা, এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে আর, মানে এটাই হচ্ছে আমাদের কাছে 80%, এটা হচ্ছে আমাদের কাছে আর 80%, এটা হচ্ছে আমাদের কাছে 20%, এটা হচ্ছে আমাদের কাছে 20%, মানে এটা হচ্ছে আমাদের কাছে কিউ। এটা এখন আমাদের বলছে কিউ থেকে কেমনে তুমি কি বানাবা, কিউ থেকে কেমনে তুমি পি বানাবা আর কি, এটা কিউ থেকে তুমি কেমনে পি বানাবা, এটা কিউ থেকে তুমি কেমনে পি বানাবা এটার কথা বলতেছে। চলো দেখি একটু আমরা কিউ থেকে পি কেমনে বানাই। কিউ হচ্ছে CH3 CH2, তারপরে হচ্ছে CH ডাবল বন্ড এত, ঠিক আছে। এর থেকে আমাকে বানাইতে হবে কোনটা, বানাইতে হবে হচ্ছে প্রথমটা, CH3 CH2 সি, আগে এটা লিখে নিবা ভালো করে যে কোনটার থেকে কি বানাইতে পড়তেছে, এইটা লিখে নিতে বলবা এটা। এখন তুমি দেখো, তুমি একটু তাহলে এখান থেকে একটু দেখো সুন্দরভাবে, একটু দেখো যে তুমি এখানে কি করতেছো। যদি তুমি HBr যদি দাও, তাহলে ইদার এইচটা যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেও আসতে পারে, অথবা এইচটা যেখানে হাইড্রোজেন কম আছে এখানেও আসতে পারে। অ্যাকর্ডিং টু মার্কোনিকভ নীতিতে আমরা কি দেখছিলাম, যেখানে হাইড্রোজেন বেশি ওই জায়গায় যদি হাইড্রোজেনটা অ্যাড করে দেওয়া যায় তখন আসে হচ্ছে কি মেজর প্রোডাক্ট আসে। তাহলে আমার তো ভাই পি এ মানাইতে হবে, পি এর সাথে সাথে কিন্তু সাইড প্রোডাক্ট আসবেই, পি এর সাথে কিন্তু সাইড প্রোডাক্ট আসবেই। বাট আমার বলছে যে মেজর হিসেবে যেটা হয় এটা লিখলেই হইলো। তার মানে এখান থেকে এটা বানানোর জন্য যেটা লাগবে এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্টটাই আমাদের কাছে আসবে, কিন্তু ভাই আমাদের কাছে মাইনর প্রোডাক্টও এখানে থাকবে। তার মানে এখানে কোন পদ্ধতিটা লাগবে, এখানে যেটা লাগবে এটা হচ্ছে মার্কোনিকভ নীতিটা লাগবে, এটার মধ্যে লাগবে হচ্ছে মার্কোনিকভ নীতি লাগবে আর কি। মার্কোনিকভ নীতিটা এখান থেকে সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হবে, সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হবে, বুঝছো? সো আমি তোমার প্রশ্নগুলো ধরাই দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমার মার্কোনিকভ নীতি তখন তখন আমরা পড়ছি, তো এখন তুমি দেখবা যে ভালো করে বুঝলে এটা সুন্দরভাবে সলভ করতে পারবে আর কি। বুঝছো কিনা বলো বাবা, বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, বুঝছো? আমাদের কাছে এগুলো আরও অনেক এমসিকিউ আছে, তো এগুলো সলভ করলাম না আপাতত। আমাদের কাছে এখনও অ্যালকিনের মাত্র একটা টপিক আমরা পড়ছি অ্যালকিনের। এবার যাচ্ছি হচ্ছে যে আমি অ্যালকিনের এটা তো পড়ে ফেলছি, অ্যালকিনের এখান থেকে এবার যে অ্যালকাইনে যাবো আর কি আমরা। এবার যাবো কোথায়, অ্যালকাইনে। মনোযোগ ডাবল দিও, আজকে লেকচারটা আমরা বলছি একটু সময় লাগবে আজকেরটা, কারণ হচ্ছে যে আমরা আজকে ভালো একটা টপিক পড়তেছি, যেহেতু এই টপিকটা আমাদের অর্ধেকে রাখা যাবে না, এই টপিকটা আমাদের একটু পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তাই এই টপিকটা আমাদের কাছে ভালো করে পড়তে হবে, এই জন্য হালকা একটু সময় নিব আজকে, ঠিক আছে। এটাতে আমরা যদি প্রপার্টিস বলি তাহলে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন সরি। এটার মধ্যে কার্বন কার্বনের দৈর্ঘ্য যেটা হয় এটা কত 0.120 এত ন্যানোমিটার হয়। এই তথ্যটা মনে রাখতে হবে আমাদেরকে, বুঝছো? তথ্যটা আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে এর প্রপার্টিস হিসেবে। এবার চলো আমরা ভদ্রলোককে তৈরি করতে যাই আর কি। তো ধরো আমরা একটা অ্যালকাইন তৈরি করি, একটা অ্যালকাইন তৈরি করি, CH ট্রিপল বন্ড CH, একটা অ্যালকাইন তৈরি করি, এটা কেমনে তৈরি করবো, ঠিক আছে? মাথায় রাখবা অ্যালকাইনগুলো কী দিয়ে তৈরি হয়। অ্যালকাইনগুলো হচ্ছে অ্যালকাইন বলো অ্যালকিন বলো, তার মানে কি পাই বন্ধন তৈরি করতেছো, এইগুলোকে কি অপসারণ বিক্রিয়া দিয়েই তৈরি করা যায়। এটা নোট নিয়ে রাখতে পারো যে পাই বন্ধন সমৃদ্ধ কিছু তৈরি করতে গেলে কি লাগে, অপসারণ বিক্রিয়ার সাহায্যেই তৈরি করতে হয় আর কি, ঠিক আছে। দেখি কেমনে তৈরি করা যায়, দেখি। অপসারণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায়,
অপসারণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায়। এবার তুমি ঘটনার মধ্যে আসো, তাহলে কেমনে কি করবা? ধরো সিএইচ আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা তুমি হাইড্রোজেন দিলা, তাই না? তাহলে তুমি কি করতেছো এখানে? তাহলে তুমি এখানে কি করতেছো? এখান থেকে একটা HCl বের করলা, এখান থেকে একটা HCl বের করলা। 2 মোল HCl বের করা মানে দুইটা এখানে কি হয়েছে, পাই বন্ধন তৈরি হয়েছে আর কি এখানে আর কি, বুঝছো? এটাকে বলা হয় এক কার্বনে দুইটা ক্লোরিন থাকলে তখন তাকে বলা হয় কি, তখন তাকে বলা হয় জেমিনাল বলা হয়। কি বলা হয়? জেমিনাল। জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে আমরা একটা অ্যালকাইন তৈরি করছি, এটা একটা। আবার কি হইতে পারে ঘটনা হইতে পারে, এর নিচে লিখি, জায়গা আছে, সিএইচ একক বন্ধন সিএইচ, এমন হতে পারে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এমনও হতে পারে যে ভাই এখানকার এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন বের হয়ে গেল 1 মোল HCl। আবার এমনও হতে পারে এখানকার হচ্ছে ক্লোরিন আর এখানকার সাথে হচ্ছে এটা, ঠিক আছে, 1 মোল HCl বের হয়ে যেতে পারে আর কি। তো বের হলে 2 মোল HCl বের হলো, আবার এটাই তৈরি করছে আর কি, মূল কথা হচ্ছে এটা। তো এটাতে তো পাশাপাশি দুইটা কার্বনে ক্লোরিন থাকে, তাকে বলা হয় ভিসিনাল বলা হয়, বা সন্নিহিত ডাইহ্যালো অ্যালকেন বলা হয়। উপরটার নাম কি বলছিলাম? জেমিনাল, এটা হচ্ছে ভিসিনাল বলছি আর কি, বুঝছো এটা। এখন তুমি আসো মাঝখানেরটায়, এখান থেকে তৈরি করা যাবে। তোমাদের মনে আছে ক্যালসিয়াম কার্বাইড বলে একটা জিনিস ছিল ছোটোবেলায়, বাড়ির আশেপাশে অসাধু ফল ব্যবসায়ীরা এই কাজটা করে। কি হয়, এসে দিলে ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেন বসলে, OH বসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কার্বাইডের সাথে H বসলে এটা উৎপন্ন করে আর কি এটা। তো এই তিনটার মাধ্যমে আমরা কি করি, অ্যালকাইন উৎপন্ন করতে পারি। এবার অ্যালকাইনের বিক্রিয়ার দিকে আমরা একটু আগাই, আসো অ্যালকাইনের বিক্রিয়ার দিকে আমরা একটু আগাই। অ্যালকাইনের বিক্রিয়াগুলো তাহলে কেমন হবে একটু দেখো। আচ্ছা, অ্যালকাইনের বিক্রিয়ার দিকে যখন তুমি আগাচ্ছ তখন ঠান্ডা মাথায় রাখতে হবে, যদি আমরা এখানে হাইড্রোজেন দিই তাহলে এখানে হাইড্রোজেন লাগবে 2 মোল লাগবে, কারণ দুইটা পাই বন্ধন আছে। তাহলে তখন কি হবে, CH3 মানে একটা অ্যালকেন তৈরি হবে আর কি, বুঝছো এইটা। এখন তুমি যদি দেখো এটাতে এটা দিবা না, তুমি হচ্ছে পানি দিবা। কি দিবা? পানি দিবা। এটা দিয়েও তৈরি করা যাবে। তুমি যদি মনে করো তুমি HCl দিবা, তাও দিয়েও তৈরি করা যাবে। বাট মাথায় রাখতে হবে যত মোল পাই বন্ধন আছে ঠিক তত মোল করে যুক্ত হবে। 2 মোল পাই বন্ধন আছে, দুইটা H2 যুক্ত হয়েছে, পানি দিলে কি হবে, 2 মোল পানিই যুক্ত হবে আর কি এটা। তাহলে কি হয়, তাহলে 2 মোল পানি যুক্ত হইলে তাহলে কি হবে, এটার মধ্যে দেখো এই যে OH যুক্ত হবে একটা কার্বনে দুইটা হাইড্রোজেন, একটা কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে আর কি, যুক্ত হইল, ঠিক আছে। আবার HCl দুইটাই HCl উৎপন্ন যুক্ত হবে, দুইটাই HClই যুক্ত হবে, ক্লোরিন এই যে H, এটা H। বাট প্রথমে একটা যুক্ত হবে, তারপরে গিয়ে আরেকটা যুক্ত হবে, নট একবারে দুইটা যুক্ত হইতেছে আর কি, ঠিক আছে, 2 ধাপে হচ্ছে জিনিসটা। যদি তুমি দেখো যে এরকম একটা কার্বনের মধ্যে দুইটা OH আছে, একটা কার্বনের মধ্যে কি আছে, দুইটা OH আছে, তাহলে তখন একটা মোল পানি বের হয়ে যাবে আর কি। একটা কার্বনের মধ্যে দুইটা OH থাকলে 1 মোল পানি সুন্দরভাবে বের হয়ে যাবে। তখন এটা তাহলে পুনঃবিন্যস্ত হবে, তাহলে কি লেখা যাবে তখন, CH3 CH আর একটা O বাকি ছিল আর কি লিখছি, দেখছো ঘটনাটা? আমি একটু দাঁড়াও, এটা সুন্দরভাবে লিখতে পারিনি। কি হয়েছে, এই যে এইখানে যেটা হয়েছে না, এই যে এখানকার H আর এখানকার OH মিলে 1 মোল পানি বের হয়েছে আর কি, বুঝছো? তাহলে কি বাকি থাকলো, পুনর্বিন্যস্ত হয়ে এখানে আছে CH3, এখানে আছে হচ্ছে CHO, আছে হচ্ছে এটা। খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আর কি, পানি সংযোজন বিক্রিয়া হয়েছে আর কি, পানি সংযোজন বিক্রিয়াটা হয়েছে। ওকে, এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিব, একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে দেখবা, এখানে তুমি HClই যুক্ত করো, বাট তুমি এটা মার্কিউরিক ক্লোরাইডের উপরে চিন্তা করো, যদি এইটা করো তখন ওইটা কি হবে, 2 ধাপের বিক্রিয়া হওয়ার কথা ছিল না, 2 মোল HCl যুক্ত হবে, বাট না, মার্কিউরিক ক্লোরাইড থাকার কারণে ও এক ধাপে বিক্রিয়াটা করেই থেমে যাবে। তাহলে কি করতে হবে তখন হবে হচ্ছে কি CH2 ডাবল বন্ড CHCl,
ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে আর কি। এটা বুঝছো, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড বলে, এটার নাম ভিনাইল ক্লোরাইড বলে, এটার নাম ভিনাইল ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে আর কি এটাতে। তার মানে যদি কিছু না দাও তাহলে হচ্ছে HgCl2, যদি তুমি কিছু না দাও তখন যদি কিছু না দাও তখন 2 মোল যুক্ত হয়, কিছু দিলে তখন 1 মোল যুক্ত হয়েছে এখানে। এই ব্যাপারটাকে একটু মাথায় রাখা লাগবে এই স্লাইডের মধ্যে আর কি। বুঝছো ঘটনাটা? ওকে, এটা। এখন আমরা যদি বলি আরেকটা জিনিস এখানে নোট আকারে নিবা, আরেকটা জিনিস এখানে নোট আকারে নিবা, নোট আকারে নিবা, সেটা কি? সেটা হচ্ছে কি অ্যালকাইন, সেটা হচ্ছে অ্যালকাইন, সেটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, এই যে অ্যালকাইন যেটা আছে, অ্যালকাইনের মধ্যে একটা জিনিস লিখে রাখতে হবে, অ্যালকাইন 1, অ্যালকাইন 1 হইল অম্লধর্মী, অ্যালকাইন 1 হইল অম্লধর্মী। এই পরীক্ষাটা তুমি দেখছো, অম্লধর্মী কেন? কারণ 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 কি? কারণ হচ্ছে যে ওইখানে কি আছে, কারণ কার্বনে sp সংকরায়ন হয়, sp সংকরায়ন হয়, এবং বন্ধন দৈর্ঘ্যটা কম হওয়ার দরুন ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে পারে, সহজে H+ বের হইতে পারে আর কি। তো এটাকে সুন্দরভাবে একটু লিখতে হবে এই ঘটনাটা, লিখে হচ্ছে এটা। তাহলে এই দেখো কার্বন 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড থাকতে হবে। তাহলে দেখো, তাহলে ভাই মনে হয় এটার মধ্যেও হয়, তাহলে মনে হয় এইটার মধ্যেও হয়, তাহলে মনে হয় এইটার মধ্যেও মনে হয় হয়, এটার মধ্যেও মনে হয় হয়, তাই না? কিন্তু এটার মধ্যে হবে না, কারণ এটার মধ্যে হবে না কেন? কারণ হচ্ছে এখানে 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে। আমাদের বলছে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে কি হবে? অম্লধর্মী হবে। 2 নম্বর কার্বনে থাকলে সেটা হবে না। বুঝছো? তাহলে কি হবে? তাহলে তুমি যে অম্লধর্মিতা আছে এটা পরীক্ষা করবে কেমনে? কার্বনের মধ্যে যে অ্যালকাইনের মধ্যে যে অম্লধর্মিতা আছে এইটার প্রমাণ তুমি করবা কেমনে? তুমি প্রমাণ করবা যেভাবে, এইটার সাথে তুমি হচ্ছে কার বিক্রিয়া দিবা? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ভদ্রলোকের নাম হচ্ছে টলেন বিকারক, ঠিক আছে? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড বা নাইট্রেট একটা দিবা, দিয়ে তুমি যদি বিক্রিয়া দাও তখন কি উৎপন্ন হবে? এখানকার হাইড্রোজেনের এই জায়গাটায় সিলভার চলে যাবে, এখানকার হাইড্রোজেনের ওই জায়গাটায় সিলভার চলে যাবে, ট্রিপল বন্ড সি, তার সাথে এখানে সিলভার চলে আসবে, তার একটা সাদা একটা অধক্ষেপ পড়বে, আর কি সাদা অধক্ষেপ পড়বে। বুঝছো? আর ওই পাশে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, ওই পাশে গিয়ে অ্যামোনিয়াম বা অ্যামোনিয়া গ্যাসের দিকে যাবে, এটা দ্যাট ডাজন্ট ম্যাটার, ওদিকে আমাদের দিকে যাওয়ার দরকার নেই। সাদা অধক্ষেপ পড়ছে, এটা দেখেই বুঝতে পারবো ওখানে কি আছে, অ্যালকাইন আছে। তাহলে অ্যালকাইনের অম্লধর্মিতা পরীক্ষা করার জন্য কী দরকার? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডটা দরকার বা সিলভার নাইট্রেটটা দরকার। আবার কি দরকার? অ্যালকাইন 1টা হচ্ছে অম্লধর্মী, অ্যালকাইন 2 হচ্ছে অম্লধর্মী না, এই জিনিসটা বোঝা দরকার। এরকম কিন্তু MCQতে আসবে। বুঝছো? এখন আমরা আরেকটা জিনিস পড়লেই মোটামুটি আজকেরটা এখানেই কভার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা একটু পড়ে দিই, তাহলে কাজে লাগবে। আসো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। এই পার্টটা একটু ডাবল মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি। এই পার্টটা ওজনীকরণ বিক্রিয়াটা কি হয়েছে? ওজনীকরণ বিক্রিয়াটার মধ্যে যেটা হয়, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, খুব মনোযোগ দিবে এটাতে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, সেটা কি হইতে পারে? সেটা হতে পারে অ্যালকিন হইতে পারে, অথবা সে হচ্ছে অ্যালকাইন হতে পারে, অথবা সে বেনজিন হইতে পারে, এই তিনটাই হইতে পারে, বিক্রিয়াটা দিতে পারে আর কি। বুঝছো? ওকে, তাহলে এর সাথে কি হবে? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে তুমি ওজনের বিক্রিয়া দিবা। প্রথমত দেওয়ার ফলে এখানে এসে ওজোনাইট কাঠামো তৈরি হবে, তারপরে তুমি তার মধ্যে কি দিবা? তুমি তার মধ্যে জিঙ্ক দিবা আর পানি দিবা, সেখান থেকে ভেঙে চুরে ভেঙে কার্বনিল যৌগ উৎপন্ন হবে, কার্বনিল যৌগ উৎপন্ন হবে। তাহলে কি বললাম? ওজনীকরণ বিক্রিয়াটাতে কি হয়? ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে কি হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে ওজনের বিক্রিয়ায় কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছে আর কি। তার মধ্যে প্রথম ধাপে কি থাকে? ওজন যুক্ত করতে হয়। শুধু ওজন দিলে হয় না, ওই জায়গার মধ্যে আরও কিছু জিনিস দিতে হয়। যেমন ধরো CCl4 দিতে হবে, <20°C টেম্পারেচার দিতে হবে, তাহলে কাজ হবে আর কি এটাতে। বুঝছো? এটা তাহলে কার কার বিক্রিয়া হয় এখানে? অ্যালকাইন আর বেনজিন বিক্রিয়াটা করে। কে বিক্রিয়া করে? অ্যালকাইন আর বেনজিন এই বিক্রিয়াটা করে আর কি। আচ্ছা, তাহলে একটু দেখি পারি কি পারি না আমরা আর কি। আমি মনে হয় পারি না, তোমরা পারো।
তাহলে আমি এটা অ্যালকিন দিই। ভদ্রলোকটার নাম হলো অ্যালকিন, ভদ্রলোকের নাম হইল অ্যালকিন। আমরা একটু শর্টকাটে এটা করবো, ঝামেলা নাই তোমার। ওকে, এটা এটা হচ্ছে অ্যালকিন। তাহলে এই অ্যালকিনের সাথে তুমি ওজনের বিক্রিয়া দিলা, দেওয়ার সময় উপরে যা যা ইউজ করতে বলছে তুমি করছো। CCl4 দিছো, <20°C টেম্পারেচার দিছো। বুঝছো? তুমি যেটা কাজ করবা, স্বপ্নের ঘর বানাবা হচ্ছে এখানে। স্বপ্নের ঘর, আই ডোন্ট নো তোমাদের স্বপ্নের ঘরটা আসলে কেমন দেখতে আর কি। তোমাদের কারো স্বপ্নের ঘর আছে? কারো তোমাদের স্বপ্নের ঘর আছে? মাথার মধ্যে একটা ঘর আছে যে ঘরটা তুমি বানাইতে চাও? এরকম আমার মাথার মধ্যে আমার একটা স্বপ্নের ঘর আছে, যে ঘরটা আমি আসলে বানাইতে চাই, জানি না কী হবে। আমার একটা স্বপ্নের ঘরের কথা আমি তোমার বলি, তোমরা কেউ চাইলে বানাইতে পারো, বা কোনো দিন দাওয়াত দিও আর কি বাড়ির মধ্যে। স্বপ্নের ঘরটা আমার কাছে এরকম টাইপের, একদম একতলা বাড়িই একটা হবে, ঠিক আছে? উপরে দোতলা এরকম হওয়ার দরকার নেই, বাট নিচের মধ্যে আমার হচ্ছে যে তালা থাকবে আর কি, একতলা দুইতলা নিচের মধ্যে থাকবে, মাটির নিচে থাকবে আর কি এখানে। ওইখানে আমার একটা ল্যাব হবে, যেখানে আমি বসে বসে কিছু কেমিক্যাল সিনথেসিস করতে পারবো, কিছু নতুন করে কিছু জিনিস বানাইতে পারবো আর কি। এরকম একটা আমার স্বপ্ন আছে। জানি না আল্লাহ পাক আসলে তো সব স্বপ্ন মানে সবাইকে দিয়ে সব সময়ের জন্য পূরণ করে না, কখন কোন স্বপ্ন কী পূরণ করবে এটা আসলে আমার জানা নেই। দোয়া করো যেন স্বপ্নটা যেন আল্লাহ পাক পূরণ করতে পারে আর কি। এটা তো স্বপ্নের ঘর সবারই একটা থাকে। তো ধরো তোমাদের স্বপ্নের ঘর একটা আছে, তুমি স্বপ্নের ঘরটা আসলে বানাবা, তুমি একটা স্বপ্নের ঘর একটা বানাবা, এটা হচ্ছে স্বপ্নের ঘর বানাচ্ছ আর কি। এখানে বানানোর জন্য কি করতে হবে, এই ডাবল বন্ড মানে দুইটা বন্ধন থাকে, দুইটা বন্ধন তুলে দিবে আর কি। তুলে দিয়ে ওইখানে স্বপ্নের ঘরটা কেমন, স্বপ্নের ঘরটা হচ্ছে এইরকম একটা স্বপ্নের ঘর বানাইছো। স্বপ্নের ঘরটা হচ্ছে এইরকম। এই স্বপ্নের ঘরওয়ালা যৌগটার নামই হচ্ছে ওজোনাইট। স্বপ্নের ঘরওয়ালা যৌগটার নাম কি? ওজোনাইট। বানাইছো ওজোনাইটটা। বানানোর ফলে তুমি এবার পরের ধাপে গিয়ে জিঙ্ক দিছো, সাথে হচ্ছে পানি দিছো। তাহলে জিঙ্কের কাজ কি? জিঙ্কের কাজ হচ্ছে ওই যে ঘরটা ভেঙে দিয়ে দেওয়া, এখান থেকে জিঙ্ক অক্সাইড বানাই দিবে। প্রথম কথা হচ্ছে জিঙ্ক অক্সাইড বানাই দিবে। এই পাশে ঘরটা হচ্ছে ভেঙে দিচ্ছে আর কি এটা, বুঝছো? এই ভেঙে যাওয়া ঘরটার মধ্যে এইখানে এই পার্টটা নিয়ে একটা যৌগ, এই পার্টটা নিয়ে একটা যৌগ, তাহলে দুইটা যৌগ পাওয়া গেল আর কি। ঠিক আছে? তাহলে এইখানকার যৌগটার নাম হচ্ছে CH3CHO, ওই পাশের যৌগটার নাম হচ্ছে HCHO। এটা তাহলে কি হইল? অ্যালকিন হইলে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, মাঝখানে একটা ঘর হয়, ঘরটা এটা ভেঙে যায়, মাঝখানে ভেঙে যায়, এই পাশ থেকে একটা যৌগ, ওই পাশে একটা কার্বনিল যৌগ। ডান। তাহলে আমাদের কাছে অ্যালকিন হইলে কেমন হয় বুঝছি। হোয়াট ইফ আমাদের কাছে অ্যালকাইন আছে, এইটা হচ্ছে আমাদের কাছে এবার একটা অ্যালকাইন ভাইয়া, এর সাথে O3 যুক্ত করছি আমরা। ধরলাম আগের মতোই সব দিছি, দেওয়ার পরে আমরা কি করব, এখানে একটু ভালো করে বুঝতে হবে কি, এখানে দুইটা বন্ধন উঠে যায়। কয়টা বন্ধন উঠে যায়? দুইটা তুলে দিছি, দিয়ে তাহলে একটা তো থাকে, দুইটা তুলে দিলে একটা থাকে, তাহলে এখানেও একটা থাকে। এখানে ওই স্বপ্নের ঘর বানাইতে হচ্ছে, বানাইলাম স্বপ্নের ঘরটা। বানাইলে কি হবে, এখান থেকে আবার তুমি যদি জিঙ্ক দাও, তুমি যদি পানি দাও, তাহলে এবার ভেঙে যাবে। এই যে ভেঙে গেছে, আবার এইটা ভেঙে দিছে, তাহলে কি হবে, CH3 একটা। এবার কিন্তু ঘটনাটা একটু ডিফারেন্ট কেন? কারণ মাঝখানে এগুলো কিন্তু আছে, আর এইখানে একটা অক্সিজেন তৈরি হয়েছে কি এটা। তাহলে অ্যালকাইন হইলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, আর যদি আমাদের কাছে অ্যালকিন হয় তাহলে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। ইউ গাইজ গট মাই পয়েন্ট? হ্যাঁ, বুঝছো তো কখন কোনটা পাওয়া যায়? অ্যালকাইন হলে একটা পাওয়া যায়, অ্যালকিন হলে একটা পাওয়া যায়। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার রাইট নাও। বুঝছো? ওকে। তাহলে তোমাদের মনে আসছে যে ভাইয়া বেনজিনটা নিয়ে বললেন না, যে বেনজিন নিয়ে কেমন পাওয়া যায়? আসো, তোমার মনে হবে যে ভাইয়া এটা বললেনই না, তাহলে তো বিপদে পড়ে যাবো আর কি আমরা, তাই না? আসো, চিন্তা করো না, বেনজিনটা তোমার দিই। তোমার কাছে একটা বেনজিন নামে একজন ভদ্রলোক আছে। কে আছে? একজন বেনজিন নামে ভদ্রলোক আছে, তার প্রত্যেকটা হাতের মধ্যে নাকি একটা করে হাইড্রোজেন আছে। বেনজিন নামে এক ভদ্রলোক আছে, তার প্রত্যেকটা হাতের মধ্যে নাকি একটা করে হাইড্রোজেন আছে। একটা করে হাইড্রোজেন আছে। আবার এখানকে হাতগুলা যোগ করলে এরকম একটা জিনিস নাকি সে হয়। তার মধ্যে একটার মধ্যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এরকম করে নাকি তার গঠনটা আছে। আচ্ছা থাকলো, এই ভদ্রলোকের সাথে আমরা কাকে যুক্ত করতেছিলাম? O3 যুক্ত করতেছি। O3 এর কাজ কি? O3 এর কাজ হচ্ছে এই জিনিসটার মধ্যেই যাবে, কিন্তু ওইখানে গিয়ে ডাবল বন্ডের জায়গাগুলোরে সে সুন্দরভাবে
তুলে দিবে, ডাবল বন্ড তুলে দিয়ে ওইখানে ঘর বানাই দিবে, ডাবল বন্ড তুলে দিয়ে ওইখানে ঘর বানাই দিবে। তো ঘর বানাইলো, ঘর বানাবে, ঘর বানাবে, ঘরটা বানাবে, ঘরটা বানাবে, ঘরটা বানাবে। এবার এই ঘরটাকে তুমি সুন্দর দেখানোর জন্য এরকম দিয়ে দিলে আর কি, বুঝছো এটা। তাহলে এখানেও তুমি ওইরকম সুন্দর দেখে ঘর দিয়ে দিলা, সুন্দর দেখে ঘর দিয়ে দিলা, বুঝছো, সুন্দর দেখে ঘরটা দিয়ে দিছো। এবার তোমার যদি বলা হয় তো এখানকার ঘরটা তুমি দাও, এখানকার ঘরটা তুমি দাও, দিছো না ঘরটা, এটা। এই হচ্ছে অবস্থাটা। তাহলে তুমি যদি এবার এইখানে দেখো জিঙ্ক দাও, তখন তাহলে কি হবে, এই ঘর কিন্তু ভাইয়া ভাঙবে, এই ঘর কিন্তু ভাঙবে। যে এইটা তো জিঙ্ক অক্সাইড, এইটা তো জিঙ্ক অক্সাইড, এটা তো জিঙ্ক অক্সাইড, তাহলে এই জায়গায় ভাঙছে, এই জায়গায় ভাঙছে, এই জায়গায় ভাঙছে, তাহলে যে ভেঙে যাওয়া অংশগুলা মিলায়, ভেঙে যাওয়া অংশগুলো মিলায় একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। আবার এই পাশের ভেঙে যাওয়া অংশগুলা মিলিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এই পাশের ভেঙে যাওয়া অংশগুলা মিলিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে কয়টা প্রোডাক্ট হলো, তিনটা, বাট তিনটাই সেম প্রোডাক্ট। কি সেইটা, কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বাট তিনটাই সেম প্রোডাক্ট আসছে। এই ভদ্রলোকগুলোর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। কি নাম, গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। তাহলে আমরা কি করছি, আমরা অধিকরণ বিক্রিয়াটা পড়ছি, বাট কার জন্য পড়ছি, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, তিনটার জন্যই পড়ছি। বোঝা গেল? ওকে ওকে। তাহলে এবার চলো আমরা তো সৃজনশীলের দিকে যাব, তার আগে আমরা কিছু এমসিকিউ সলভ করে দিয়ে আসি, দেখি পারো কি পারো না। এটা তো সলভ করছি আমরা, তাই না? কোনটা সলভ করে নিয়ে এদিকে যাইতে হবে আর কি। এবার এখন তুমি দেখো, এই যে একটা আছে এইচ বি আর যুক্ত করছো আর কি, কি উৎপন্ন হয়েছে না হয়েছে, পারবা না এটা, মার্কোনিকভ নীতির মতো আর কি এখানে ঘটনাটা। এখানে যেখানে এইচ বেশি আছে সেইখানে যুক্ত হলে মেইন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। কি বলবো এখানে, শর্টকাট বলে দিচ্ছি, যেখানে এইচ বেশি, যেখানে যেখানে এইচ বেশি বেশি সেখানে সেখানে এইচ যুক্ত হলে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, বুঝছো, মেজর প্রোডাক্ট। তাহলে এখানে এইচ বেশি, এইখানে এইচটা যদি এখানে যুক্ত করে দাও তাহলে ব্রোমিনটা এখানে যুক্ত হবে, তাহলে কি 2 ব্রোমোপ্রোপেন হবে, 2 ব্রোমোপ্রোপেনটাই হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট। বুঝছো ঘটনাটা কি, এটা। ওকে, তাহলে এটা না হয় বুঝলাম। ভাই আরও কিছু আছে, কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বেশি সক্রিয় আর কি, বিউটিন, পেন্টাইন, পেন্টাইন 2, বিউটিন। অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে ছোট্টবেলায় পড়ে আসছো, দেখাই ফেলবা এটা। ব্রোমো অ্যালকেনের সাথে জলীয়, এই প্রশ্নটা সুন্দর। আচ্ছা এটা শর্টকাটে একটু বলে দিই, আসো। ব্রোমো অ্যালকেন বলছে, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখো। ব্রোমো অ্যালকেন, ধরো আর আছে, বি আর আছে, এটা হচ্ছে ব্রোমো অ্যালকেন। তার সাথে তুমি কি দিলা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। এটা একটু ছোটোবেলায় পড়ছিলাম, বাট একটু রিকল করাচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া দিতে পারি, ভালো করে জিনিসটা বুঝছো। একটা দিতে পারি অ্যাকোয়াস বা জলীয়, আর দিতে পারি অ্যালকোহলিক দিতে পারি আর কি। অ্যালকোহলিক হইলে এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে, যদি এটা আমরা পরের লেকচারে পড়বো তবু এটা দিচ্ছি। আর অ্যাকোয়াস হইলে এটা হচ্ছে কি দিবে, এটা হচ্ছে প্রতিস্থাপন হবে আর কি, এটা হচ্ছে প্রতিস্থাপন হবে, বুঝছো। অ্যাকোয়াস হলে প্রতিস্থাপন হবে, কেমন প্রতিস্থাপন, এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, বুঝছো এটা। তাহলে জলীয় বলছে যখন, তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আর কি। তাহলে কেমন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝছো। ওকে, এটা একটু শর্টকাটটা মনে রাখতে পারো, তাহলে কাজে লাগবে। তারপরে দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস আছে, অ্যালকেন, ব্রোমো অ্যালকেন আছে, তাহলে কি হবে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখছো ওই ছোট্ট একটা জিনিসের কারণে এটা সলভ করতে পারতেছো আর কি, এটা ঠিক আছে। ওকে, তারপরে দেখো SN1 বিক্রিয়া কত ধাপে সম্পন্ন হয়, SN1 বিক্রিয়াটা বলিনি এখনো। তারপরে এটার মধ্যে হচ্ছে অ্যালকোহলিক আছে, অ্যালকোহলিক থাকা মানে অপসারণ, তাহলে কি কি অপসারণ হবে, এখানকার ক্লোরিন যাবে, এখানকার একটা হাইড্রোজেন যাবে, তাহলে কি উৎপন্ন হবে, CH3 CH ডাবল বন্ড CH2, নাম কি এটা, প্রোপিন। প্রোপিনের সময় প্রোপিন এক বলতে হয় না, বাট ওরা বলছে, বললাম আমরা, ঠিক আছে। ওকে, ইথাইনের সাথে হাইড্রোজেন, এটা আমরা নিজে ক্লাসের মধ্যেই করাইছিলাম, এটা এটা হচ্ছে সেই রোজেনমান বিকারকের কথা বলছিলাম, তোমরা অনেক ভুলেই গেছো, ঠিক আছে। তো এটা গত দিনের লেকচারে অনেক বলছিলাম, এটা কোন ধরনের বিক্রিয়া, এটা একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, কারণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া, এখানে যা আছে এখানে তাইতে এই জিনিসগুলো আছে, এটা হচ্ছে লাস্ট লেকচারের পড়াশোনা আর কি, এটা বুঝছো। তারপরে হচ্ছে এটার IUPAC কর্তৃক নাম কি, এটাও লাস্ট লেকচারের জায়গা থেকে বলতে পারি। তাহলে হচ্ছে
এটাতে কীভাবে বলবা একটু দেখো, এখানে তিনটা কার্বন আছে, ওএইচ আছে, চেইন বানাও, 1 নাম্বার চেইন, 2 নাম্বার চেইন, 3 নাম্বার চেইন, মানে প্রোপেন। তারপরে 2 নাম্বারের মধ্যে অল আছে, তাহলে হচ্ছে প্রোপানল, প্রোপানল কত 2। প্রথমে 1 নাম্বারে একটা কার্বন আছে, তাহলে কি হবে 2 মিথাইল হবে আর কি, এটার নাম 2 মিথাইল প্রোপানল 2। তাহলে কি হবে 2 মিথাইল প্রোপানল 2 বা প্রোপান 2 অল। বুঝছো? ওকে, এবার এটা তো আমরা নিজেও করে ফেলছি। এখানে কি বলছে, এনে বলছে কি নিম্নে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? কার্বন সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে উডস বিক্রিয়া, এটা আমরা করে ফেলছিলাম তাই না, এটা আমরা করে ফেলছিলাম। তারপরে হচ্ছে কি কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়? হচ্ছে কি উডস বিক্রিয়ায় করা যায়, এটাও আমরা করে ফেলছিলাম। তারপরে হচ্ছে হ্রাস করা যায়, এটা দেখে করে ফেলছিলাম, এটা করে ফেলছিলাম। ভাই এটা তো অনেকগুলোই করে ফেলছি, আরও কয় দিব বলো তো? অ্যালকিনের জন্য সাধারণ সংকেত ক্লাসের মধ্যে লিখাই দিয়েছিলাম। বলো এগুলো আমি সলভ করাবো নাকি তোমরা করতে পারবা? তোমরা বললে তাহলে এটাকে এই অবস্থায় রাখবো, না হলে কিন্তু সামনে আগাবো। তোমরা বলতে থাকো, আমি সলভ করতে থাকি যতটা হয় আর কি। এটা বইলো, ঠিক আছে? তুবা বলো, হিমু বলো, তারপর মাইশা বলো। কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম, এটা হচ্ছে দুই পাশে হাইড্রোজেন সমান, প্রতিসম। তাহলে এই যে এটা আছে এটা অপ্রতিসম, এটা ক্লাসের মধ্যে আমরা এটাই করাইছিলাম, ঠিক আছে? তোমরা একটু না বললে আমি কিন্তু থামবো না, চলতেই থাকবে এটা। নিচের কোনটির সাথে ব্রোমিন সহজে সংযোজন বিক্রিয়াটা দেয়? অ্যালকিনের সাথে দিবে নাকি হচ্ছে অ্যালকাইনের সাথে দিবে আর কি, ঠিক আছে? তাহলে অ্যালকিনের সাথে দিবে, তাই না? অ্যালকিনের সাথে দিবে, এটা হচ্ছে অ্যালকিনের সাথে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা বেশি সক্রিয় আর কি? এটা ইলেকট্রোফিলিক জুতোর মধ্যে আর কি, পেন্টিন আর পেন্টাইন, তাহলে হচ্ছে কোনটার মধ্যে? বিউটিনের মধ্যে আর কি, তাই না? তারপর নিচে কোনটি অম্লধর্মী? তোমরা বইলো কোনটা হবে বলো তো? অম্লধর্মী কোনটা? অ্যালকাইন 1, তাহলে হচ্ছে বিউটাইন 1 কিন্তু হচ্ছে অম্লধর্মী, এটা ক্লাসে করাইছিলাম ভাইয়া, তাই না? ওকে, হ্যাঁ তোমরা যে বলছো নিজেরা করে ফেলবা, দেখো এটার মধ্যেও বলে দেওয়া আছে, এটার মধ্যে বলেছি অ্যালকাইন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়। আচ্ছা আমরা বলছিলাম দুইটা, আচ্ছা আমি বলছিলাম একটা করা হয়, এটা আমার ফল্ট ছিল। একটা ইউজ করা হয় হচ্ছে ডাইএমিন সিলভার নাইট্রেট ইউজ করা হয়, সিলভার নাইট্রেট বা সিলভার ক্লোরাইড ইউজ করা হয়। এর বাইরেও এইটাও ইউজ করা হয় আর কি, CuNH3 এই দুইটা ইউজ করা হয় আর কি, বুঝছো? এটা ইউজ করা হয়। সো আমার এটা ফল্ট ছিল, আমি বলি নাই, এটা ইউজ করা হয় আর কি, এটা বুঝছো, দিলাম। তারপর কার্বন কার্বন বন্ধনদৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম, আমি প্রত্যেকটার ক্ষেত্রে অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইন সবার ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধনদৈর্ঘ্য লিখে দিছিলাম, এটা দেখে দেখে তোমরা নিজেরা করবা, আমি সবগুলো মান লিখে দিছিলাম। তারপরে ওজন বিশ্লেষণ করলে প্রোপানন সহ কোনটি যৌগ পাওয়া যায়? কোন যৌগকে বিক্রিয়া করলে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাওয়া যায় আর কি? যেমন এইখানে যদি করো, এই পাশ থেকে ভাগ হয়ে একটা যৌগ পাওয়া যাবে, এখান থেকে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, এই পাশেও প্রোপানন, এই পাশেও প্রোপানন। এই পাশে করলে এই পাশে প্রোপানন পাওয়া যাবে, এখানে প্রোপানেল পাওয়া যাবে। এই পাশে করলে অন্য কিছু, তার মানে কি পাওয়া যাবে বলো তো? এই যে এইটা, তাহলে এইটা লাগবে আর কি, প্রোপানল আর প্রোপানেল পাওয়া যাবে, বুঝছো? লিখবা তোমরা নিজেরা, প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করবা, আরও সুবিধা হবে। তারপরে হচ্ছে ইথাইন, হাইড্রোজেন দিছো কি হয়েছে আর কি? ইথিন হবে তাহলে। এটা আমরা ক্লাসে করছিলাম, এটা একটু আগেও সলভও করছিলাম এটা। তাহলে এটা কো না কেন? অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য কোনটা ইউজ করা হয়? এটা ক্লাসে করছিলাম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ক্লাসেই করাই দিছিলাম এটা তোমরা। অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এটাও বলে দিছিলাম, অ্যালকিন যেহেতু বলছে সেটা হচ্ছে এত। তারপরে হচ্ছে কোন ফ্যাকাশে বর্ণ হয়ে যায়? প্রোপিন 1 ফ্যাকাশে হয়ে যায়, এটা করাইছিলাম ক্লাসে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? সাইক্লোপ্রোপেন, ন্যাপথালিন, সাইক্লোহেক্সেন, প্রোপেন, ন্যাপথালিনের মধ্যে অসম্পৃক্ত কেন? কারণ যেখানে ডাবল বন্ড আছে সেটা আর কি, তাই না? ন্যাপথালিন আর কি, বুঝছো? এটা যদি আবার পরে দেখতা তাও হইতো। তার মধ্যে এটা কে করছো, এটা উৎপন্ন হয়েছে, তাহলে এক্স কি? এক্স হচ্ছে ইথাইন কেন? এটা কিন্তু দরকার আছিল, এটা আমরা করছি বাট তোমরা হয়তো ভুলে গেছো আর কি। এখানে যদি ওজনীকরণ করো তাহলে দুইটা বন্ধন উঠে যায়, আমরা যদি ওজনীকরণ করি তাহলে এখান থেকে দুইটা বন্ধন উঠে যায়, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তার মানে CHO আর CHO পাওয়া যায়, এটা হচ্ছে গ্লাইঅক্সাইল। ইথাইন থেকেও গ্লাইঅক্সাইল পাওয়া যায়, বেনজিন থেকেও গ্লাইঅক্সাইল পাওয়া যায়। বেনজিন থেকে 3 মোল গ্লাইঅক্সাইল পাওয়া যায়, এখান থেকে 1 মোল পাওয়া যায়, তাহলে হচ্ছে ইথাইন। করানো আছে এগুলা, তাহলে কি করতে হবে? এগুলা সুন্দরভাবে সলভ করতে হবে, বুঝছো? ওকে, তাহলে এটা গেল। এর ওজনীকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয় তোমরা নিজেরা এটা করবা। তারপরে হচ্ছে
ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্বারা কোনটি করা হয়? এই যে অ্যালকাইন শনাক্ত করা হয়, অ্যালকাইন শনাক্ত করা হয়। এটার মান মুখস্থ মান এটা একটা। তারপরে এটার মান হচ্ছে 224 ট্রাইমিথাইল পেন্টেন, এটা হচ্ছে এইটা, খ নাম্বারটা হবে অ্যান্সারটা। তারপরে এটার জন্য হচ্ছে SN2 আমরা এখন করি নাই, এটা দেখবো একটু। SN1 SN2। ইথিন এবং ইথেন পার্থক্যকরণে কোনটা ব্যবহার করা হয়? ইথিন এবং ইথেনের জন্য কোনটা ইউজ করা হয়? এইটা আর এইটা ইউজ করা যেতে পারে, কারণ ইথাইনের জন্য 1 আর 2 ইউজ করা যেতে পারে। কেন? কারণ ইথাইনটা তোমার অম্লধর্মী, ইথিন তো আসলে অম্লধর্মী না, এটার জন্য আর কি। দেখছো করাই ফেলছি, মোটামুটি আর লাগতেছে না। তো আমাদের কাছে এরকম কিছু এই উদ্দীপক ইয়েও আছে, সিকিউ আছে, এগুলো সলভ করা যাবে। সো আমরা লাস্ট একটা কাজ করি, SN1 SN2 টুকু লাস্টে একটু দেখি, দেখার পরে আমরা ক্লাসটা এখানে শেষ করবো আর কি, তাই না? SN1 SN2টা একটু দেখতে হবে। আজকে কি খুব বেশি লেট হয়ে গেছে? SN1 SN2 আজকে করবা নাকি নেক্সট দিন করবা বলো তো? আজকে মানে একটু বেশিক্ষণ পড়াই ফেলছি যে। SN1 SN2 আমরা আজকে করবো নাকি নেক্সট দিন পড়তে পারলে ভালো হয়? SN1 SN2 আমরা আজকে করবো নাকি নেক্সট দিন করতে পারলে ভালো হয় বলো? আমার কিন্তু সমস্যা নেই। এগুলো তো ওই যে সিকিউটা আমরা করাইলাম না, সিকিউর এটা কিন্তু আমরা নিজেরা করাইছিলাম, এটা এটা তোমরা দেখতে পারবো, সলভ করতে পারবো সব কিছুই। SN1 SN2টা আজকে করবা নাকি নেক্সট দিন করতে পারলে ভালো? বলো বলো, প্যারা নেই কিন্তু, মানে প্রেশার হইলে দেখার দরকার নেই, প্রেশার হইলে দরকার নেই। তোমরা একটু কমেন্ট করো, তাহলে একটু আমি সুবিধা হবে, নাহলে SN1 SN2টা আজকে দিব না, তাহলে নেক্সট দিন দেওয়া যেতে পারে আর কি। নেক্সট দিন করি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারতেছিলাম তোমাদের প্যারা হয়ে যাচ্ছে, কারণ সাধারণত তোমাদের 1 ঘন্টা রমজান মাস রোজা ছিল সবাই। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে SN2 দিয়ে শুরু করব এটা, আর তোমরা হচ্ছে সিকিউটা সলভ করবে আর কি, এরকম অনেকগুলো সিকিউ এখানে আছে। তাহলে হচ্ছে SN1 SN2 রিলেটেডটা করবা না আর কি এটা, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু মনে রাখো, আমার কিন্তু মনে থাকবে যদিও বা। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কি করব বলো? নেক্সট ক্লাসে আমরা যা যা টপিকগুলো পড়বো ওর সাথে হচ্ছে SN1 SN2টা SN1 SN2 দিয়ে শুরু করবো আর কি, SN1 SN2 দিয়ে শুরু করবো এটা আর কি, ঠিক আছে? তোমরা এদের প্রশ্নগুলো একটু পড়ে রাখবা আর কি এটাতে, ঠিক আছে? এটা SN1 SN2 দিতে পারবে না, আদারওয়াইজ সব কিছু করবা। এখন তোমাদের বাড়ির কাজ কি? এখন তোমাদের বাড়ির কাজ, এখন তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে এক হচ্ছে স্লাইডে লেকচার তোলা। ধরো যে লেকচার তোলা, ধরো যে ক্লাস নোট করা, এক কথা যদি বলি যে হচ্ছে ক্লাস নোট করা, ক্লাস নোট, এটা হচ্ছে বাড়ির কাজ 1। 2 নাম্বার করা হচ্ছে কি, MCQ সিকিউগুলো সলভ করবা, শুধু স্লাইডে যা আছে তাই করলেই হবে, সিকিউ সলভ করাটা। 3 নাম্বারটা হচ্ছে SN1 অ্যান্ড SN2, এইটা একটু দেখবা, একটু দেখবে, তাহলে হচ্ছে আমাদের জন্য করতে পরের দিন ক্লাসটা করার সুবিধা হবে একটু আর কি আমাদের জন্য, বুঝছো? করতে পারবা সবাই? বলো পারবা কি পারবা না? পারবা? ওকে। আর তোমরা যারা বলতেছিলে ইঞ্জিনিয়ারিং ব্যাচের কথা, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাচটার ব্যাপারে একটা জিনিস বলি যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা কী হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতে তোমরা যারা আসো, তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচে মানে আমাদের পেইড ব্যাচে যারা আসো, তোমাদের সবাইকে কিছু এক্সট্রা সাপোর্ট দিতে পারি আর কি, ঠিক আছে? সবাই যে প্রাইসে যাচ্ছে ওইটার মধ্যে কেমিস্ট্রি অংশটা শুধুমাত্র, তো ওইটার মধ্যে আমি হচ্ছে তোমাদের কিছু ছাড় দিব আর কি, ছাড় দিয়ে ভর্তি করানোর ব্যবস্থা করবো এটাতে, বুঝছো? সো ওইটাতে তোমরা, আমি তোমাদের জন্য একটা কুপন কোড দিয়ে দেবো না আলাদা করে, শুধু তোমাদের জন্যই, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। তাহলে এটার উপর ভিত্তি করে তোমরা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ওই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারবা, বাট এটা কিন্তু লিমিটেড সময়ে রাখবো আর কি, হয়তো বা এই আগামী মাস না, এটা 28 তারিখ পর্যন্ত সময় রাখা হয়েছে, তো তো এর মধ্যেই আর কি, বা শুধুমাত্র সেটা কেমিস্ট্রি অংশের জন্য কিন্তু রাখতে পারবো, বুঝছো কথাটা কি? আর এর বাইরে আমাদের যেটা আছে এইটার মধ্যে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ PCM যেটা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আমাদের আছে কত 2250 টাকা কিন্তু এখন আছে, তোমাকে এটা দিয়ে কিনতে হয়, তখন পার সাবজেক্ট তুমি কিনতেছো কত 750 করে পড়তেছে আর কি এটাতে, ঠিক আছে? এটাকে 750 করে পড়তেছে। বাট কেমিস্ট্রি অংশের জন্য আমি আলাদা করে একটু তোমার জন্য কিছু কাজ করবো হয়তো বা প্ল্যান করছে যেটা আর কি, তো খুব কম সংখ্যক মানুষ আসছে তো এটার জন্য প্ল্যান করবো এটাতে, বুঝছো? তোমরা এইটার এখন চাইলে কিন্তু এটাতে এইরকম করে যাইতে পারো, বাট আমি তোমাকে বলবো যে ডেফিনেটলি তোমরা ওখানে আসো। কেমিস্ট্রিটা আমিই পড়াবো তোমাদের ওখানে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেটটা আছে, আর এর বাইরে হচ্ছে ফিজিক্স পড়াবে হচ্ছে ইমন, ইমন অনেক সুন্দর পড়ায়, ইমনকে পার্সোনালি ওর পড়াশোনা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে ম্যাথ পড়াবে তো রিফাত ভাইয়া অনেক সুন্দর, আস্তে 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 পড়ান, তো খুব ভালো লাগে আর কি আমার কাছে। সো এই ব্যাচটা যেটা হয়েছে, আমি যেরকম আস্তে আস্তে পড়াই,
হ্যাঁ, ভাইয়েরা হচ্ছে আমরা আস্তে 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 ধীরে ধীরে পড়াই। তোমাদের যাদের মনে হয় আস্তে আস্তে পড়ে পড়ে তোমরা অভ্যস্ত, তো ওই জায়গাটার জন্য আমার কাছে মনে হয় এটা তোমার জন্য ভালো একটা অপশন হতে পারে আর কি। কথা কি বুঝতে পারছো? ওকে, ওকে, ঠিক আছে, ওটার ব্যবস্থা করব, চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো না আর কি, এটাতে সমস্যা নেই। তাহলে আজকে আমরা এখান পর্যন্ত থাকি, নেক্সট লেকচারটা আমরা এখান থেকে শুরু করব। তাহলে আমরা এখানে আজকে গ্যাপটা দিয়ে ফেলি আর কি, ঠিক আছে? আমরা এটাতে গ্যাপটা দিয়ে ফেলি। তাহলে সবাই ভালো থাকো।